স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজ থার্ড মান্থে তোমাদের সেকেন্ড ক্লাস। মাঝখানে একটা ক্লাস নিতে গিয়ে নেওয়া হয়নি। আচ্ছা, আর কয়েকটা ক্লাস মিস গেছে। আরও হয়তো কয়েকটা ক্লাস একটু যেতে পারে। হ্যাঁ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে কি বার? সোমবার, তাই তো? জি আজকে স্যার। হচ্ছে সোমবার। তারপর হচ্ছে মঙ্গল বুধবারে তোমাদের সাথে ক্লাস আছে, শনিবারে তোমাদের সাথে ক্লাস আছে। এই দুটা ক্লাসও হয়তো আমি একটু নিতে পারবো না। কারণ বৃহস্পতিবারে রাতে ঢাকায় যাব, আসবো হচ্ছে শনিবার রাতে। তার মানে তোমাদের নেক্সট ক্লাস নিতে পারবো হচ্ছে আবার সোমবারে। ঠিক আছে? একটু এই কদিন একটু মিস যাবে একটা জরুরি কাজের জন্য, একটু মিস যেতে পারে। তো সেই হিসাবে তোমাদের পরবর্তী ক্লাস হবে হচ্ছে সোমবার। তারপর সোমবার শুক্রবার একটু আমরা কয়েকটা রেগুলার ক্লাস নিয়ে একটু মিসটা পূরণ করার চেষ্টা করব। এটা হচ্ছে একটা বিষয়। আর মানে এই ফেব্রুয়ারির এই প্রথম 15 তারিখ পর্যন্ত একটু ব্যস্ততা একটু হচ্ছে, বিভিন্ন কাজ জড়িয়ে গেছে। আচ্ছা, এটা একটা বিষয়। আর তাহলে আমি কিছু পড়া তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এই কদিন একটু ভালো করে পড়ে নিবা। তো দেখো, এদিকে তোমাদের সোশ্যোলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, এই চ্যাপ্টার 3 কি হয়েছে সবার? 7 তারিখ পর্যন্ত ডেট দেওয়া জি ছিল। স্যার। আজ তাহলে চ্যাপ্টার নতুন ফোর একটা আমি চ্যাপ্টার দিয়ে দিয়ে দিন। দিলাম। চ্যাপ্টার 4টা দিয়ে দিলাম। আর ওদিকে তোমাদের লায়ন অ্যান্ড দ্য জুয়েল আছে, তাই না? লায়ন, না সরি, পড়ানো হয়েছে কি যেন? রাইডার্স টু দ্য ইডিপাস সি। রেক্স। ভাইরাস টু ডিসি। রাইডার্স টু দ্য সি পড়ানো হয়েছে, তাই তো? তাহলে ওইটার প্রশ্নগুলো আমি দিয়ে যাবে এর ভিতরে, তোমরা একটু পড়ে নিবা। হ্যাঁ, তাহলে এটা একটু আগিয়ে যাবে। তাহলে তোমাদের নেক্সট ক্লাস নিব মনে করো হচ্ছে সোমবারে, মানে হচ্ছে 17 তারিখ। এখানে প্রায় এক সপ্তাহ মিস যাচ্ছে, এই কদিন একটু মিস হয়ে গেল, আসলে কিছু করারও নাই। তাহলে হচ্ছে নেক্সট হচ্ছে 17 তারিখ পর্যন্ত আমি ডেটটা দিলাম। এটার ক্ষেত্রেও দিয়ে দিলাম, কারণ আজ থেকে 7 দিন। এটার ক্ষেত্রেও আমি দিয়ে দিলাম, তাহলে দুটো পড়া থাকলো। দিব হচ্ছে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি এই পড়াটা একটু পড়ে ফেলবো। আর এটা তো আছে 15 তারিখ পর্যন্ত, এটা একটু শেষ করবা। বেশ কয়েকটা পড়া দেওয়া থাকলো। আর ইরিপাস রেস্ক নিয়ে আমরা যেহেতু গত একটা ক্লাসে আলোচনা করতে চেয়েছিলাম, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো সেটাকে আজকে আমরা একটু আলোচনা করে নিই। কারণ এর ভিতরে তোমরা হয়তো তাহলে মুখস্থ টুখস্থ এই কাজগুলো করে ফেলতে পারবা। তারপর আমরা অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের ওই গ্রামাটিক্যাল ফ্রেজ নিয়ে যে কথা ছিল সেটা নিয়ে আমরা আলোচনায় আসবো। আমরা গত ক্লাসে ফ্রেজ নিয়ে মনে হয় কিছু কথা বলেছিলাম, তাই না? জি স্যার। হ্যাঁ, কয়েকটা হয়তো ফ্রেশ বাকি ছিল। মোটামুটি শেষের দিকে। হ্যাঁ, কয়েকটা বাকি ছিল হয়তো। আজকে আমরা দেখি ফ্রেজ এবং ক্লজ নিয়ে শুরু করব, যদি আমাদের ইডিপাস রেস্ক নিয়ে কারো সমস্যা না থাকে। আচ্ছা, তাহলে হাত তোলো এক এক করে। ইডিপাস রেস্ক নিয়ে যাদের সমস্যা আছে একটু হাত তোলো ধীরে সুস্থে। আচ্ছা, তাহলে হচ্ছে জাকিয়া সুলতানা জলি। আচ্ছা, প্রথম হচ্ছে তোমরা সকলে বলবা হচ্ছে ব্রিফ কোশ্চেনে কোনো সমস্যা আছে কিনা। প্রথমত ব্রিফ কোশ্চেনে, ব্রিফ কোশ্চেনে যাদের সমস্যা আছে তারা আগে একটু হাত তুলবা। আচ্ছা, তো ব্রিফ কোশ্চেনে যারা হাত তুলেছো তাদের ভিতরে ব্রিফ কোশ্চেনে কার কার সমস্যা? আচ্ছা, আমি হাতগুলো একটু নামাই দিলাম সবার, কারণ এর ভিতরে হয়তো সবগুলো। প্রথমে ব্রিফ কোশ্চেন নিয়ে সমস্যা বলো। ব্রিফ কোশ্চেন নিয়ে কার কার সমস্যা? আচ্ছা, তানভিলা আক্তার। তানভিলা আক্তার, তোমার কোনটাতে সমস্যা সেটা বলবো। স্যার 25 নাম্বার। ব্রিফ কোশ্চেন 25 নাম্বার। জি স্যার। আচ্ছা, দেখি। স্যার এইটা তো আমারও সমস্যা। আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, অনেকেরই সমস্যা থাকবে, একজনের সমস্যা হয়তো হ্যাঁ আমি অনেকেরই সমস্যা মানে থাকবে। হাত তুলছি তো এই কারণে বললাম। আচ্ছা, তাহলে হচ্ছে হোয়াট ইজ হ্যামারশিয়া ওর ট্র্যাজিক ফ্ল, তাই তো? ট্র্যাজিক জি ফ্ল স্যার। আর হ্যামারশিয়া কি? এবার পরীক্ষায় এসেছে কোনটা? ক্যাথারসিস এসেছে। হ্যাঁ, হ্যামারশিয়া ওর ট্র্যাজিক ফ্ল বলতে কি বুঝো তুমি আসলে? তাহলে এখানে কি বলেছিলাম আর কি বোঝোনি? আচ্ছা, বলা হচ্ছে in tragedies, the error of judgment of a tragic hero or heroine is the hamartia or tragic flaw which leads to their downfall, destruction or এটা। The error of judgment, তাই তো?
অফ আ ট্র্যাজিক জি স্যার। হিরো। এরর অফ জাজমেন্ট বলতে কি বোঝায়? এরর অফ জাজমেন্ট বলতে কি বুঝি আমরা আসলে? এখানেই তোমাদের প্রবলেমটা, তাই তো? হুম। জি স্যার, জি স্যার। দেখো আরো ক্লিয়ার ভাবে যদি এখানে আমাদের বইয়ে কি বলে দেখি, গুগলে। আচ্ছা, আমাদের ইডিপাসকের বড় ধরনের ভুলটা কি ছিল বলো তো? ইডিপাসের অহংকার ছিল। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো রিয়েল মিনিং, আ ফ্ল ইন ক্যারেক্টার দ্যাট ব্রিংস অ্যাবাউট দ্য ডাউনফল অফ এ ফ্ল। মূল কথা হলো ফ্ল বা হচ্ছে ইরার, হ্যাঁ, এই ক্যারেক্টারের। জাজমেন্ট বলতে আসলে কোনো কিছুর চিন্তা ভাবনা, তাই তো, বা বিচার বুদ্ধি। এই বিচার বুদ্ধি বলতে আসলে কোনো বিচার কার্য পরিচালনা করা অর্থে বোঝায় না। মানে তুমি যখন একটা সিদ্ধান্ত নিবা, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তোমার যে ভুল, হুম, সেই ভুলটাকেই মেইনলি বোঝাবে। যে ভুলটা তোমার কি আনবে, একদম পুরোপুরি পতন নিয়ে আসবে। হুম। তাহলে আমাদের এডিপাসের ভুলটা কি ছিল বলো? ট্র্যাজিক ফ্লটা কি ছিল তার? মানে কি কারণে তার পতনটা তার হলো? অহংকার ছিল আর মানে কি উদ্ভুত ছিল। প্রাইড, তাই না? আমরা যদি এটাকে সার্চ দিই দেখো যা বোঝায়, যেটা যদি আমরা বলি হোয়াট ইজ না ইজ দ্য হ্যামার্শিয়া অফ এডিপাস, মনে করো এডিপাসের হ্যামার্শিয়াটা কি? দেখো এইখানে যেটা বলছে যে ইন সফোক্লিস এডিপাস রেস, এডিপাস হ্যামার্শিয়া or ট্র্যাজিক ফ্ল হচ্ছে কি ইজ অফেন কনসিডার্ড টু বি হিজ ইগনোরেন্স অ্যাবাউট হিজ ট্রু প্যারেন্টেজ। হ্যাঁ, এটা হচ্ছে তার যে তার সত্যিকারের পিতামাতা সম্পর্কে তার কোনো বাস্তব জ্ঞান ছিল না। এটা হচ্ছে একটা বড় ধরনের হ্যামার্শিয়া বোঝানো হচ্ছে। কারণ কি, সে জানতো না বলেই তো সেখান থেকে পালিয়ে আসতে গিয়েই যত ঘটনাগুলো ঘটলো, তাই না? হ্যাঁ। আবার অনেকে বলে থাকে যে হিউব্রিস বা হচ্ছে প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স, হ্যাঁ, হিউব্রিস অথবা প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স, এটাকেও বলা হচ্ছে তার ট্র্যাজিক ফ্ল বলা হচ্ছে। মানে একজন এই ইডিপাসের কিন্তু অনেক ক্রিটিক অনেক দিক থেকেই তার ফ্লটা ধরেছে। হ্যাঁ, যে মূলত যেটা হচ্ছে তার, দেখো স্যার হিউব্রিস মানে কি? হিউব্রিস মানেই হচ্ছে প্রাইড। প্রাইড। হ্যাঁ, হিউব্রিস প্রাইড। মানেই হচ্ছে প্রাইড, ঠিক আছে? হ্যাঁ। এখন এখানে একটা জিনিস ঘটেছে, দেখো যদি তার ভিতরে অহংকার না থাকতো, তাহলে সে তো জানেই যে তার জীবনে এরকম একটা ঘটনা আছে যে যার কারণে সে তার বাবাকে হত্যা করবে, এটা তো আছে। এবং সে তো একটা প্রতিজ্ঞা নিতে পারতো যে আমি কখনো আমার জীবনে কাউকে হত্যা করব না। তাহলে সে যখন লায়াসকে হত্যা করলো, কিসের কারণে হত্যা করলো? সিম্পল একটা ঘটনা নিয়ে, কিন্তু যে পথ ছেড়ে দেওয়া নিয়ে। হ্যাঁ, কে আগে যাবে কে পরে যাবে বা কার পথ দিয়ে কে চলবে, ঠিক আছে? রাজাও চাচ্ছে না পথ ছেড়ে দিতে, তারপরে হচ্ছে এখানে তোমার ইডিপাসও চাচ্ছে না যে পথ ছেড়ে দিতে, ঠিক আছে? তো এই নিয়ে মোটামুটি মারামারিটা হয়ে গেল। তাহলে এটা নিশ্চয়ই ইডিপাসের একটা অহংকারেরই চিহ্ন। আরেকটা বিষয় হলো ইগনোরেন্স। সে জানে না যে এই বেড়াই তার বাবা। সে জানে যে করিন্থের রাজা পলিবাস হচ্ছে তার বাবা, তাই না? এটা তার এই দুটার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এছাড়াও দেখো, সে আবার তার থেকে বয়সে বেশি একজন মহিলাকে সে বিয়ে করে ফেললো। কি কারণে? কারণ সে তার জ্ঞান নিয়ে অহংকারী ছিল। তার জ্ঞান জ্ঞান নিয়ে কেন অহংকারী ছিল? কোন ক্ষেত্রে তার জ্ঞানের অহংকারটা বেড়ে গেল বলো তো? কোন জায়গা থেকে? এই যে ওই যে রিডেল সলভ করার জন্য। হ্যাঁ, সে একটা এই যে রিডেল সলভ ধাঁধাগুলো করতে solve পেরেছিল, করছিল। ধাঁধা সলভ করলো। এই কারণে সে ভাবলো তার মতো জ্ঞানী মনে পৃথিবীতে আর কেউ নেই। এটা এই জ্ঞানের অহংকারে তার চোখ বন্ধ হয়ে গেল, এবং সে ভাবলো না একবারও যে আমার থেকে বেশি বয়সের মেয়েকে বিয়ে করার মাধ্যমে তো এমনটাও হতে পারে যে আমার মায়ের বয়সী মেয়ের সাথে বিয়ে করবে। তার মানে সেটার প্রতিজ্ঞা তো করতে পারতো যে আমি জীবনে জানি আর না জানি, আমি জেনে বুঝে কখনো আমি আমার থেকে জি একদিনের স্যার। বয়সীদের বেশি মেয়েকে আমি বিয়ে করবো না। তাহলে তো একটা ইয়ে হয়েছে, কিন্তু মোটামুটি অহংকার। অন্ধ প্রফিট হ্যাঁ, সেও এবং তো তাকে বলছিল যে এরকমের হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ, তার জন্য আবার বলছে অন্ধ অহংকার কেউ এবং অ্যারোগেন্স, এই দুটাই হচ্ছে প্রধান কারণটা। হ্যাঁ, অহংকার মানে প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স, ঠিক আছে তো? আর ওর সাথে হচ্ছে কি ইগনোরেন্স। এই তিন চারটা ঘটনার একসাথে মিলেই তার এই ঘটনাটা ঘটেছে। বুঝতে পেরেছ? তাহলে হ্যামার্শিয়া বলতে আমরা বুঝবো একটা ভুল, চরিত্রের একটা ভুল
বা তার চিন্তা ভাবনার একটা ভুল, যে ভুলটা কি করবে একজন মানুষকে তার পতনের দিকে নিয়ে যাবে। কি কথা বুঝতে পেরেছো? হুম। জি স্যার। হ্যাঁ, দেখো এই যে বলছে কি, হোয়াট ইজ দ্য ট্র্যাজিক ফ্ল অফ এডিপাস। এডিপাসের ট্র্যাজিক ফ্ল কি? ওই যে হিউব্রিস অর প্রাইড, তাই না? হ্যাঁ, বা অ্যারোগেন্স বা ইগনোরেন্স, বলতে পারো, বা তিনটা একসাথেও বলতে পারো। হুম। আচ্ছা, তারপরে ব্রিফ কোশ্চেন আর কারোর কোনো সমস্যা? ব্রিফ কোশ্চেনে না, আচ্ছা, যদি কারো না সমস্যা স্যার, না এটাই থাকে, সমস্যা ছিল। আচ্ছা তাহলে সমস্যা না থাকলে ভালো। এরপর তোমরা চলে আসো হচ্ছে শর্ট কোশ্চেনে। যদি কারো সমস্যা থাকে শর্ট কোশ্চেনে, শর্ট কোশ্চেনে জি কারো স্যার, সমস্যা আমার আছে। তোমার আছে? আচ্ছা, হ্যাঁ, 6 নাম্বারটা। শর্ট কোশ্চেন 6 নম্বর। কি বলছে? প্রোভাইড আ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য এনকাউন্টার বিটুইন এডিপাস অ্যান্ড টাইরেসিয়াস। টাইরেসিয়াস এবং এডিপাসের মধ্যে যে ঝগড়াটা হলো, তাই না, সেটা নিয়ে একটু জি স্যার, লিখতে বলেছে। জি স্যার। তর্কাতর্কি যে বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে তোমার হ্যাঁ, সমস্যাটা ওটারই লাস্ট একদম প্যারাটা একটু বাংলাটা সমস্যা, মানে এই ভুল হয়। জায়গায় এখানে। হ্যাঁ, স্যার, ওটা মানে সার্কেলটাকে একটু বড় করা মানে যায়? শারীরিক অন্ধত্ব এবং মানে অন্তর্দৃষ্টি, এটা মানে চরিত্রগত দুইটার ক্ষেত্রে কি কি বলতে মিল চেয়েছে? থাকবে না, না কি ভুল হয়েছে আমি বুঝতে আচ্ছা পারতেছি না। আচ্ছা, তাহলে এখান থেকে এইটুকু, তাই তো? শেষের একদম প্যারা তো নাকি, না উপরের প্যারাটাও? হ্যাঁ স্যার, না না, উপরে না, শুধু অতটুকুই। এটা দিজ আর দ্য প্রফেসিস মেড বাই দ্য গ্রেট প্রফেট টাইরেসিয়াস অ্যাবাউট এডিপাস। কোন প্রফেসি কি ছিল? আচ্ছা, তাহলে এডিপাস সম্পর্কে টাইরেসিয়াসের প্রফেসি কি ছিল? কোনটা? সে তার বাবাকে হত্যা না 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 করবে। না না, না টাইরেসিয়াস না, হ্যাঁ, এটা বলেনি। টাইরেসিয়াস এটা বলেনি। না টাইরেসিয়াস প্রফেসি ছিল যে এই যে মানে এখানে বলা হচ্ছে যে, ইডিপাসের দোষী আর কি। হ্যাঁ না এই যে মানে এখানে বলা আমার হচ্ছে মতো অন্ধ হবে এবং সে হ্যাঁ, অন্ধ আমার হয়ে সে মতো শহর ছাড়বে। হ্যাঁ, তাকে মানে ভিক্ষুকের হাতে মতো লাঠি করে নিয়ে শহর সেই ছাড়তে দেশ হবে। ছাড়বে। দেশ ছাড়বে। ঠিক আছে তো? টাইরেসিয়াস সম্পর্কে, জি হ্যাঁ। স্যার। ইডিপাস সম্পর্কে টাইরেসিয়াস প্রফেসি এখানে দেওয়া আছে এই জায়গায়, দেখো। ঠিক আছে, ইন দিস টাইরেসিয়াস ফিলস সো প্রভোক দ্যাট হি বিকামস অ্যাজ রেকলেস ইন মেকিং প্রেডিকশন অ্যাবাউট এডিপাস, সেইং দ্যাট, সে প্রেডিকশন করছে এডিপাস সম্পর্কে, এই কথা বলে যে এডিপাস মে বি হ্যাভিং আইস টু সি। বলছে এডিপাসের হয়তোবা ফিজিক্যাল আই আছে, বাট হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ড্যামনেশন। কিন্তু তার চোখ থাকলেও সে নিজের অপরাধ সম্পর্কে সে অন্ধ। বলছে দো হি হ্যাজ কাম টু দ্য সিটি উইথ আইস টু সি। বলছে যদিও সে এই শহরে এসেছিল চোখ নিয়ে দেখার মতো, আসলে হি উইল লিভ দ্য সিটি উইথ ব্লাইন্ড আইস। কিন্তু যখন সে শহর ছাড়বে তখন অন্ধভাবে তাকে শহর ছাড়তে হবে। বলছে দো হি ইজ রিচ নাও, যদিও সে এখন ধনী, হি উইল বি আ বেগার আফটারওয়ার্ডস, সে ভিক্ষুকে পরিণত হবে। অ্যান্ড লিভ দ্য সিটি ইন র্যাগস, এবং ছেঁড়া ছোটা কাপড় পরে তাকে শহর ছাড়তে হবে। এটা হচ্ছে তার ভবিষ্যৎবাণী, যে সে অন্ধ হবে, সে তার সম্পদ হারাবে, ভিক্ষুকের মতো তাকে ছেঁড়া পোশাকে শহর ছাড়তে হবে। ঠিক আছে তো? পুরনো পোশাকে শহর ছাড়তে হবে, এটা হচ্ছে তার ভবিষ্যৎ। এটা টাইরেসিয়াস বলছিল। হ্যাঁ, টাইরেসিয়াস বলছিল। ঝগড়া পড়নি? টেক্সট পড়নি? হুম, জি স্যার। টেক্সট এগুলো পাওনি? স্যার একদম পড়েছিলাম মানে কিন্তু লাস্টের লাইনটা দ্বন্দ্ব ব্যর্থ হিসাবে আছে। কথা শুনি। আচ্ছা, এবার আসছি এইটুকুর সাথে লাস্টের লাইনটা জড়িত। বলছে দিজ আর দ্য প্রফেসিস আচ্ছা। মেড বাই দ্য গ্রেট প্রফেট টাইরেসিয়াস অ্যাবাউট এডিপাস। অতএব এডিপাসকে নিয়ে এই হচ্ছে টাইরেসিয়াসের প্রফেসি। স্যার 6 নম্বর তো বললো না ও? হ্যাঁ, and finally এটা all আপনি these 5 are নম্বর পড়াচ্ছেন। fulfilled, এই সকল কিছুই ফুলফিল হলো by the revelation of Oedipus real identity। তাহলে এই যে সে যে শহর ছাড়বে, সে অন্ধ হয়ে যাবে এবং তাকে ভিক্ষুকের মতো শহর ছাড়তে হবে, এই সবগুলো কি ইডিপাসের সত্যিকারের পরিচিতি প্রকাশ পাওয়ার পর কি সব হলো না, ফুলফিল হলো না? হ্যাঁ, এন্ড সবকিছু আলটিমেটলি পরিপূর্ণ কি হয়েছে। ঘটনা ঘটলো? এডিপাস কি করলো? নিজেকে ব্লাইন্ড করে ফেললো। এটাই তো এখানে প্রকাশ পেয়েছে। আলটিমেটলি বাই, দেখো, এডিপাস সেলফ ব্লাইন্ডিং। তাহলে কিভাবে তার এই প্রফেসি প্রকাশ পেলো? যখন সে নিজেকে অন্ধ করলো, তাহলে অন্ধভাবে সে শহর ছাড়লো, তাই তো? সে তার রাজ্য হারালো, সে তার সন্তানদের হারালো,
সে তার ওয়াইফকে হারালো, মাদারকে হারালো, সবই হারালো, হারিয়ে সে চলে যাবে হচ্ছে মাউন্টে, একটা পর্বতে তাকে গিয়ে থাকতে হবে, অ্যাট কলোনাস বলে একটা জায়গাতে না থাকে। এটা তো 5 নাম্বার। হ্যাঁ আমার তো ভুল হয়ে ও গেছে, 6 ছয় নাম্বারটা নম্বরটা ও বলছিলাম। সরি, হ্যাঁ আমার তো এই কারণে বুঝতে পারছি না যে কোন সমস্যাটা। 6 নম্বর, তাই তো? আমি তো 5 নম্বর নিয়ে মারামারি করতেছি, হাই রে কপাল। ওকে, ঠিক আছে, তাহলে 6 নম্বর কোশ্চেন কি ছিল? প্রোভাইড আ ব্রিফ অ্যাকাউন্ট অফ, আচ্ছা, তাহলে এটা কি ছিল 5 নম্বরে? এইটারই লাস্ট প্রফেসি, প্যারাটা। তাই তো? হ্যাঁ প্রফেসি, হ্যাঁ, ওই একই জিনিসের ভিতরে আছে তো, এই জন্য আমিও বিষয়টা আসলে বলতে পারিনি। আচ্ছা দেখ, Thus, the theme of blindness is primarily developed in the scene between Oedipus এবং Tiresias. তাহলে Tiresias এবং Oedipusের মধ্যে যে সিন বা যে ঘটনা বা দৃশ্য, সেই দৃশ্যর মধ্যেই থিম অফ ব্লাইন্ডনেসটাই ডেভেলপড হয়ে যায়। কেমন করে? দেখো, which suggests that physical blindness and insight cannot or do not coexist in the characters. হ্যাঁ, মানে বলছে কি ফিজিক্যাল ব্লাইন্ডনেস অ্যান্ড ইনসাইট ক্যান নট অর ডু নট কোএক্সিস্ট ইন দ্য ক্যারেক্টার। মানে কি বলতে যাচ্ছে? হ্যাঁ এই কথাটা বুঝতে এই পারতেছি কথাটা না। মানে হলো যে ইডিপাসের চোখ আছে, ঠিক আছে তো, কিন্তু সে কি করতে পারে না, সে অরিজিনালিটিটা দেখতে পায়নি। অন্যদিকে মানে চোখটা বুঝতে টাইরেসিয়াসের পারে। চোখ নাই, কিন্তু সে বাস্তবতাটা দেখতে পেয়েছে। কথা বুঝতে পারছো? এই জন্য বলতেছে একই সাথে ফিজিক্যাল ব্লাইন্ডনেস, আরেকদিকে হচ্ছে ইনসাইট। ইনসাইট মানে কি? অন্তর্দৃষ্টি, মানে সেটা অন্তর্দৃষ্টি। physical দৃষ্টি না। হ্যাঁ অন্তর্দৃষ্টি। হ্যাঁ, তাহলে বলছে ফিজিক্যাল ব্লাইন্ডনেস এবং ইনসাইট কখনোই পাশাপাশি থাকতে পারে না। তার মানে যার চোখ আছে তার ইনসাইট নাই, আর যার ইনসাইট আছে তার চোখ নাই। তার মানে এই দুটা একই সাথে, চোখ এবং অন্তর্দৃষ্টি দুটো একসাথে মানুষের থাকতে পারে না। এই জন্য এডিপাসের চোখ আছে কিন্তু সে তার অন্তর্দৃষ্টি নাই। অন্যদিকে টাইরেসিয়াসের অন্তর্দৃষ্টি আছে কিন্তু ফিজিক্যাল আই নাই। এইটা বোঝাচ্ছে চেয়েছে, ঠিক আছে তো? স্যার এটা কি সত্যি? এটাই তো বুঝতে পারতেছি না। মানে সত্যি আমাদের তো চোখ আছে, এই তাহলে যে কি যে আমাদের ঘটনাটা অন্তর্দৃষ্টি ঘটেছে, থাকবে এই না? এই কারণে বুঝতে পারছি না। হ্যাঁ, সবকিছু এত সত্য মিথ্যার হিসাব করতে গেলে তো চলবে না। সবকিছু কি সত্যি পৃথিবীতে? না না স্যার, সবকিছু কি সত্যি যে অপরাধ করলে সবাই শেষ শেষ জীবন পর্যন্ত খারাপে যায়, এমনকি সবার ঘটে? বলো। না স্যার। না স্যার। তো সত্য মিথ্যা যীশু ভিতরে খ্রিস্ট খুঁজতে গেলে জন্মের একটা পর্বে যেই অবস্থা খারাপ হয়ে যাবে। তোমাকে বাস্তবতা দিয়ে বুঝতে হবে যে সবসময় সত্যি না মিথ্যা। এটা একটা জিনিস বলা হয়েছে এই ড্রামার খাতিরে। এই ড্রামার খাতিরে যা হবে তাই বলে কি দুনিয়ার সবকিছুতে ঘটবে এরকম জিনিস? বলো। না স্যার, না স্যার। আরে ওগুলো তো গ্রিক মাইথোলজি। সত্য মিথ্যার হিসাব করতে যাচ্ছ কিনা? এই ড্রামার সাথে রিলেটেড যে ড্রামাতে যেটা ঘটেছে, এরকম বাস্তব জীবনে কয়টা ঘটনা ঘটবে? চলো। মানে ঘটতে দেখাই তো যায় না। হ্যাঁ, তাহলে এখন তুমি এটা নিয়ে এখন সত্যি না মিথ্যা সেটা কি বিবেচনা করতে যাবা, নাকি এটা দিয়ে রাইটার আমাদের কি শেখাতে চেয়েছে সেটা বোঝার চেষ্টা করো। এখানে কি বলতে চেয়েছে যে ভাগ্য কি করতে পারে? ভাগ্য আমাদেরকে নিয়ন্ত্রণ করে। তুমি যত বেশি পাকামো দেখাও না কেন, তোমার যত বেশি শক্তি থাকুক না কেন, আর যত বেশি তোমার ক্ষমতা থাকুক না কেন, ভাগ্য তোমাকে একসময় পেড়ে ফেলবে, বাংলা কথা। হ্যাঁ, যদি তুমি তোমার অহংকারী হয়ে যাও। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যা ঘটলো, অতিমাত্রায় হয়ে গেছিল না সবকিছু? বলো বলো, সবকিছু অতিমাত্রায় হয়ে গেল না? যে কোনো দিবসেই বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিতে হবে, এমনকি সরকারি অফিসারদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল কে কত বড় বঙ্গবন্ধুর বা মুজিবুর রহমানের স্ট্যাচু বানাতে পারবে। এই নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তো তার একটা পতন তো হলো নাকি? এডিপাসের বাস্তব উদাহরণ দেখলাম। হ্যাঁ, শুধু এডিপাস না, আমরা একটা ইয়া পড়েছিলাম না ফার্স্ট ইয়ারে, একটা কবিতা পড়েছিলাম ওজিমান্ডিয়াস। জি স্যার। পড়ছিলাম। জি স্যার। জি স্যার, রিডিং স্কিল পড়ছিলে। রিডিং স্কিলসে পড়ছিলাম না ওজিমান্ডিয়াস একটা কবিতা, সনেট, শেলির। জি স্যার। এটার কি, এটা কি ব্যতিক্রম হলো? না, এটা আলোচনা করা ছিল। হ্যাঁ, একদম মানে বাস্তব প্রমাণ। দেহ আছে মাথা নেই। হ্যাঁ, একদম বাস্তব প্রমাণ যে তুমি একসময় এত অহংকার দেখাইলা, তোমার উপরে কেউ নাই, শেষ পর্যন্ত তোমার আজ কিছু রাখতেছে না, তার বাড়িঘর পর্যন্ত শেষ হয়ে গেল নাকি? কতদিন পর্যন্ত থাকে বলো তো? জি স্যার। সাহিত্যের একটা ঘটনা কতখানি সত্যি সেটা বড় কথা না, কিন্তু সাহিত্য রচনা করার মাধ্যমে রাইটার তোমাকে কি বোঝাতে চেয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করো। যে ওই যে বললাম, তুমি যদি অহংকারী না হইতা, তুমি যদি তোমার অন্তর্দৃষ্টি বলতে এটাই বোঝানো হয়েছে যে আমি তো ভেবেই ফেলেছি যে আমি এমনভাবে কাজটা করব যাতে আমার এই প্রফেসি ফুলফিল না হয়, কিন্তু আসলে আমি মনে হয় যেটাই করতেছি সেটাই হচ্ছে প্রফেসির অংশ হয়ে যাচ্ছে, ঠিক আছে?
আমি প্রফেসির বাইরে যেতে পারছি না। ব্যাপারটা ঠিক এইরকম। তো যাই হোক, কি কথাটা কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন এটা কতখানি সত্যি বা কতখানি মিথ্যা তুমি তোমার জীবন দিয়ে প্রমাণ করবে, এটা কথা দিয়ে তো প্রমাণ করা সম্ভব না। আর সাহিত্য নিয়ে তো মোটামুটি মানুষের এখন বিতৃষ্ণা একটু বেশি বলা যায়, ঠিক আছে? সাহিত্য নিয়ে মানুষের মধ্যে এখন বিতৃষ্ণা একটু বেশি। ওকে, পৃথিবীতে টিকে আছে কিন্তু এই সাহিত্য এবং লেখালেখি, তাছাড়া কিন্তু আর বেশি জিনিস আগে থেকে টিকে নাই। অনেক ক্ষমতাবান ব্যক্তি ছিল আগে, এখনো আছে। তা ক্ষমতাবান ব্যক্তির কজনের নাম আমরা জানি বলো তো? কজনের নাম আমরা জানি? জানো নাকি কিছু রাইটারের নাম জানো তোমরা? রাইটারের নাম বলি। রাইটারের আমরা রাইটারের নাম জানি, তাই না? কিন্তু বা রাইটারের গল্প সম্পর্কে জানি, কিন্তু অনেক ক্ষমতাবান মানুষ একসময় ছিল, তাদের আমরা চিনিও না, জানিও না। অনেক টাকাওয়ালা ছিল, অনেক হয়তো জ্ঞানীমান মানুষ ছিল, অনেক সুন্দর ব্যক্তি ছিল, অনেক শক্তিমান মানুষ ছিল, কাউকে আমরা জানি না, কাউকে চিনবো না। আজ থেকে 100 বছর পরেও আজকে যারা আছে তাদেরকেও কেউ চিনবে না। এই পৃথিবী চলমান স্রোতের মতো, যে স্রোতটা একবার ঢেউটা চলে যাচ্ছে সেই ঢেউকে নিয়ে আর কেউ ভাবতেছে না। অতএব এত কিছু ভেবে এত কিছু অন্ধ হয়ে লাভ নাই, ঠিক আছে? তো সাহিত্য আমাদেরকে আমাদের বাস্তব জীবন সম্পর্কে আয়নার মতো তুলে ধরে, এটাই হচ্ছে বাস্তবতা। এখনো যেটা ঘটতেছে সেটাও আজ থেকে 50 বছর পর আমাদের আয়না হিসাবে আমাদের বর্তমান সমাজকে তুলে ধরবে, এটাই হচ্ছে ঘটনা। এটা তুমি মানো আর না মানো। আচ্ছা, তো কথায় বোঝা গেল? আচ্ছা, তাহলে শর্ট কোশ্চেনে আর কারো সমস্যা আছে নাকি পড়নি বাকিরা? স্যার টাইমলেস ট্র্যাজেডি কি? টাইমলেস ট্র্যাজেডি মানে হচ্ছে যে ট্র্যাজেডি সময়ের সাথে কখনো শেষ হয়ে যাবে না। এই ইডিপাস রেস কি আজ থেকে 2000-2500 বছর আগের ঘটনা, এখনো কি আমাদের কাছে আছে না? জি স্যার আছে। নাকি শেষ হয়ে গেছে? জি স্যার। হ্যাঁ, এই জন্য ওকে বলা হয়েছে টাইমলেস, যেটা সময়ের সীমাবদ্ধতায় আটকানো নেই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কেউ? আচ্ছা, যদি সমস্যা না থাকে তো বাদ দিলাম। এরপর আমরা তাহলে স্যার স্যার আমার ব্রিফের 26 নাম্বারটা একটু প্রবলেম ছিল। ওহো, আমি তো ঘুরে আসলাম, তুমি কি এখন জয়েন করলা? স্যার আমি 10 মিনিট পর জয়েন করছি তো তাই এটা স্কিপ করে গেছে। একটু আগে জয়েন করতে হবে, হ্যাঁ, কারণ আমাদের তো ধারাবাহিকভাবে আসছে। আমি তো ব্রিফ নিয়েছিলাম অনেকক্ষণ। কত নম্বর? 26 নম্বর। জি স্যার। হ্যাঁ, ওখানেই তো ঘুরে আসলাম। স্যার ওটা তো মনে হয় এবার চলে আসছে। হ্যাঁ, বলো। বললো যে ওইটা এবার এবার পরীক্ষা পরীক্ষায় আছে। চলে আসছে তাই। ওটা আমি তখনও বলেছিলাম, এখনো বলছি, যেহেতু বুঝতে চেয়েছে, পরীক্ষা আসার সাথে তার বোঝাবুঝির কোনো সম্পর্ক না, তাকে বুঝতে হবে বিষয়টা আসলে কি। হ্যাঁ, পরীক্ষা আসলে বললে আর যদি এই টার্মটা তুমি না বোঝো তাহলে এই টার্মটা কি আর কাজে লাগবে না পরীক্ষা আসতে বলে? লাগবে স্যার। হ্যাঁ, পরীক্ষা আসার সাথে তোমার তথ্যের কোনো সম্পর্ক নাই, এটা তোমাকে জানতে হবে। তুমি না জেনে তোমার মনে করো যে জি স্যার। 1 থেকে 10-এর ভিতর 89 নম্বরটা পরীক্ষায় চলে এসেছে, তাহলে কি তোমার 89 নম্বর শিখতে হবে না 100-তে পৌঁছাতে হলে? বলো, এই যে শব্দটা যে কি, এটা কি তোমার ব্রড কোশ্চেনে শর্ট কোশ্চেন আসবে না কথাটা? আসবে স্যার। অ্যাজ এ লার্নার হিসেবে চলে আসতে সবকিছু পারে, শিখতে হবে। হ্যাঁ, এটা তো আমরা অ্যারিস্টটলের যখন ট্র্যাজেডি পড়ে মানে ট্র্যাজেডির সংজ্ঞাটা পড়েছিলাম তখন আমরা পেয়েছিলাম না? আমরা এডিপাস পড়ার পর জি কি স্যার, পেয়েছিলাম। পয়েটিক্সে পড়েছিলাম না অ্যারিস্টটলের? পড়েছিলাম। জি স্যার, পড়ছি। ওখানে কি কি বলা হয়েছে? পারগেশন অফ পিটি অ্যান্ড ফেয়ার, তাই তো? দুইটা ইমোশন বলছে কি, ট্র্যাজেডি যখন আমরা দেখি তখন আমাদের ভিতরে দুইটা ইমোশন বিশেষ করে কাজ করে, একটা হচ্ছে পিটি এবং ফেয়ার। কার জন্য পিটি আর কার জন্য ফেয়ার বলো তো শুনি, দেখি মনে আছে কিনা। কার জন্য পিটি কাজ করে আর কার জন্য ফেয়ার কাজ করে আমাদের? ভুলে গেছো সবাই? স্যার পিটি হচ্ছে আনডিজার্ভিং সাফারের জন্য, আর ফিয়ার হচ্ছে মানে নাটকের মধ্যে আমরা যে লোক মানে যাদেরকে দেখি আমাদের মতো তারা হইতেছে কোনো খারাপ পরিণতি হচ্ছে, মানে তাদের এগুলো দেখে হইতেছে আমাদের মানে ফেয়ার হয়। মানে ওইরকম ঘটনা আমাদেরও ঘটবে কিনা, আমাদেরও জি তো স্যার। ঘটতে পারে, তাই না? আমার যে আসল পিতা মাতা আমি যাকে মনে করতে, সে তো আমার আসল পিতা মাতা নাও হতে পারে। হ্যাঁ, তাহলে পিটি হচ্ছে
যার ট্র্যাজেডি ঘটেছে, যে নায়ক, ইডিপাসের প্রতি কি আমাদের কি ইডিপাসের প্রতি কি আমাদের পিটি হচ্ছে না, একটু করোনা হচ্ছে না? ক্যারেক্টারের জন্য। হ্যাঁ, যে সে তো ভালো, জি সে তো অতটা খারাপ ছিল না, সে তো তার বাবাকে মারবে না, মাকে বিয়ে করবে না, এই করবে না বলেই তো সে পালিয়ে আসছিল, তাই না? এবং আর একটা ঘটনা ঘটলো কি, যে আসলেই এই শহরকে বাঁচানোর জন্য, এই শহরের কে দায়ী, কে লায়াসকে হত্যা করেছিল, সে খুঁজে বার করার জন্য সে যথাসাধ্য চেষ্টা করেছে, এবং তার অজান্তেই এই ঘটনাগুলো ঘটে গেছে। এই জন্য আসলে সে একজন ভালো মানুষ হিসাবেই ছিল আসলে, কিন্তু তার বড় ভুল ছিল হচ্ছে অ্যারোগেন্স, ইগনোরেন্স এবং প্রাইড, তাই না? এই তিনটা জিনিসের কারণেই তার ট্র্যাজেডিটা ঘটেছে। তাহলে তার ট্র্যাজেডি ঘটেছে, সে আসলে জেনে শুনে ঘটায়নি, কিন্তু তার ট্র্যাজেডি তো ঘটে গেছে, এখন তো কিছু করার নেই। এই জন্য তার প্রতি আমাদের পিটি হচ্ছে, করুণা হচ্ছে। অন্যদিকে ফেয়ার হচ্ছে যে আমরাও তো তার মতোই মানুষ, এমনটা যদি আমাদের ক্ষেত্রেও ঘটে তখন আমরা কি করব? ঠিক আছে? তো এই জন্য এই দুটো ইমোশনকে পার্গেশন বলা হয়। পার্গেশন মানে হচ্ছে এই ইমোশনগুলোর একটা, যেমন আমরা সেন্সুয়াসনেস পড়েছিলাম, সেন্সুয়াসনেস ফার্স্ট ইয়ারে, এই জি টার্মটা স্যার। পড়েছিলাম। হুম। জি স্যার। যেমন আমরা যখন কোনো কবিতা পড়তেছি বা যখন কোনো গল্প পড়তেছি, তখন আমাদের ভিতরে একটা ইমেজ কাজ করতেছে, তাই না? কোনোটা হিয়ারিং, কোনোটা হচ্ছে মানে টাচ, তাই ট্যাকটাইল। না? কোনোটা হচ্ছে তোমার সাইট, এই জাতীয় যেমন কাজ করছে, ঠিক ওরকম ভাবে এখানে ওই পিটি এবং ফিয়ার জাতীয় দুটো ইমোশন কিন্তু কাজ করে আমাদের ভিতরে এক ধরনের বোধগম্যতা তৈরি করছে। হ্যাঁ, তো ওই কথাটাকেই বোঝাতে ক্যাথারসিস শব্দটা ব্যবহার করা হয়। ক্যাথারসিস মানে হচ্ছে এই জাতীয় কিছু ইমোশনাল ব্যাপারকে পিউরিফাই করা। পিউরিফাই মানে হচ্ছে যে আমাদের ভিতরে আসলে ওই ফিলিং আছে কিনা, আমাদের ভিতরে ওই ফিলিং আছে কিনা, পিটি এবং ফিয়ার জাতীয় ফিলিং আমাদের ভিতরে আছে কিনা, তাই না? তুমি যখন বলতেছে যে আমরা ওড টু অটাম যখন পড়েছিলাম, বলা হচ্ছে ওই যে মানে পাখির গান, তাই না? হুইসেল, তাই না? যে টুইটারিং, যে সাউন্ডগুলো, যখন ওয়ার্ডগুলো, তখন ওয়ার্ডগুলো যখন পড়া হচ্ছিল, তখন কি আমাদের ভিতরে ওই সাউন্ডগুলো ক্রিয়েট হচ্ছিল না? বলো বলো। তাহলে কি কি হচ্ছে, যে আমাদের ভিতরে হিয়ারিং সেন্সটা আমাদের ভিতরে আছে, তার মানে এটা ঠিক। ঠিক একইভাবে আমরা যখন অ্যাপেল জুস পড়তেছে, হ্যাঁ, হানি, মধুর কথা বলা, তখন মধুর জন্য একটা জিভে পানি আসার ভাব। এখনো যদি তোমাদেরকে তেঁতুলের কথা বলা হয় বা টক জাতীয় কোনো কিছুর বলা হয়, কার জিভে পানি আসবে না বলো? কার জিভে পানি আসবে না? যার মধ্যে আমার তো শুনেই পানি শুনেই পানি চলে আসতেছে। তার মানে যার ভিতরে এই ফিলিং গুলো নাই, তার জিভে পানি আসে। তাছাড়া তেঁতুল বা এই জাতীয় টক জাতীয় উচ্চারণ করার সাথে সাথে অনেকের জিভে পানি চলে আসবে, অধিকাংশের জিভে পানি চলে আসবে। তাহলে যার জিভে পানি আসবে না, বুঝতে হবে তার ফিলিংটা নাই। তার মানে পার্গেশন মানে হচ্ছে পিউরিফিকেশন। পিউরিফিকেশন মানে হচ্ছে যে তোমাদের ভিতরে এই ফিলিং দুটো আছে, এই ফিলিং দুটো কাজ করেছে, এইটাকে বলা হয় ক্যাথারসিস। কথা বুঝতে পেরেছো? যখন তুমি একটা ড্রামা দেখতেছো, তখন ড্রামা দেখার মাধ্যমে একজনের প্রতি তোমার করুণাবোধ আছে, তার মানে তোমার ভিতরে করুণাবোধটা আছে, তুমি তার প্রতি করুণাবোধ করতেছো। একই সাথে তোমার ভিতরে ফিয়ার নামক ইমোশনটা আছে, এই জন্য তুমি ভয় করতেছো। ঠিক আছে? তো এই জন্য তোমার কি হচ্ছে, ইমোশন দুটো আবার পিউরিফাই হয়ে গেল। পিউরিফাই হয়ে যাওয়া মানে যে তোমার ভিতরে আছে, এই বোধটাকে জাগরিত করেছো। এটাকে ক্যাথারসিস বলা হয়। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, ইমোশনাল পিউরিফিকেশন মানে তোমার ভিতরে ইমোশনগুলো আছে কিনা সেগুলোকে একটু জাগিয়ে তোলা, তারপরে তোমার ভিতরে আছে। এই কি বোঝা গেছে ক্যাথারসিস কি? জি স্যার, বুঝতে পেরেছি। এটাকে ওই পার্গেশন বলে দিয়ে অনেক সময় উচ্চারণটা করা হয়। হ্যাঁ, পার্গেশন দেখো ব্যবহার করা হয়েছে, পার্গেশন অফ সাচ ইমোশন। পার্গেশন অফ ইমোশনস। এই দেখো, দ্য পার্গেশন অফ ইমোশন মানে হচ্ছে, দেখো, ইট ইজ দ্য প্রসেস অফ রিলিজিং স্ট্রং অ্যান্ড রিপ্রেসড ইমোশন সাচ অ্যাজ ফেয়ার, অ্যাঙ্গার, ট্রমা টু ফিল বেটার। হ্যাঁ, দেখো হচ্ছে ক্লিনজিং অর পিউরিফিকেশন বলা হচ্ছে। মানে তোমার ভিতরে এই ফিলিংগুলো বের হয়ে গেল। যখন এমনটা হয় না যে মনের ভিতরে এক ধরনের চাপা একটা কান্না কাজ করতেছে, কান্না হওয়ার পর মনটা হালকা হয়ে যায় না? অনেক সময় মনে হয় যেন একটু হালকা হয়ে গেল কান্না হওয়ার পর, এরকমটা মনে হয় না? আচ্ছা, কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার।
এতক্ষণ আগে না ছিল দেখে কোনো কথা বলতে পারিনি প্রশ্ন আচ্ছা তুলে এরপর দেবেন আসি স্যার। তাহলে এবার বলো শর্ট তো গেল ব্রিফও গেল ব্রড কোশ্চেনে কার কার সমস্যা সেটা বলো এবার একটা কথা বলবো হ্যাঁ বলেন স্যার আর কি পড়ার সময় আমার একটা জিনিস একটু অনেক সমস্যা হয় আর বকা দিয়েন না হ্যাঁ মানে আমি যখন একটা লাইন সেন্টেন্স পড়ি হ্যাঁ আমি ভেঙে ভেঙে ওয়ার্ডের অর্থ বুঝি কিন্তু আমি লাইনটা পুরো সাজায় না বলতে পারি না সাজায়ে বলতে পারবা না এখন এটা হলো যে আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড সেন্টেন্স সাজাতে চাই এটা হলো সমস্যা অ্যাডভান্স রিডিং এ কখনো ওয়ার্ড ফর ওয়ার্ড মিনিং করতে নাই তোমাকে কনটেক্সট বুঝে কি করতে হবে একটা বোধ তৈরি করতে হবে করার পর তোমাকে একটা মিনিং নিয়ে আসতে হবে এখানে তুমি ওয়ার্ড ফর না ওয়ার্ড মানে মিনিং করতে পারবে না মিনিং করতে গেলে হবে না হ্যাঁ, হুম মানে হচ্ছে স্যার এই যে প্রশ্ন পড়ার সময় কিছু কিছু লাইন আসে মানে আমি বুঝতেছি এটাতে কি বুঝাইতেছে কিন্তু আমি না বলতে পারতাছি না এটা পুরোটা সাজাই আর কি তুমি এই সাজাতে বলবা সমস্যাটা কেন তুমি তো বুঝতে পেরেছো সেটাকে তুমি ইংরেজিতে আছে একটা সেন্টেন্সে তুমি বাংলায় 5টা সেন্টেন্সে বলো তুমি একটা সেন্টেন্সে কেন বলবা কারণ ইংরেজিতে অনেক সময় যা কিছু বলা সম্ভব ওইরকম করে বাংলায় বলা সম্ভব না আবার বাংলায় অনেক সময় এক সেন্টেন্সে যেভাবে বলা সম্ভব ইংরেজিতে অনেক সময় বলা সম্ভব না অতএব একটা বাংলার একটা বড় সেন্টেন্সকে তোমাকে ইংরেজিতে 3টা সেন্টেন্সে প্রকাশ করতে হতে পারে কথা বুঝতে পেরেছো তাহলে বাংলাকে জি স্যার বাংলার মতো করে চলতে দাও ইংরেজিকে ইংরেজির মতো করে চলতে দাও দুটাকে এক করে ভাবতে যেও না ভাবতে গেলেই তোমার সমস্যা জি স্যার বুঝতে পেরেছো কখনো হুবহু ওই শেক্সপিয়ারের ড্রামাকে হুবহু বাংলায় ট্রান্সলেট করতে পারেনি বা রবীন্দ্রনাথের মানে নভেল হুবহু কেউ রবীন্দ্রনাথ নিজেও হুবহু ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেনি একটা কবিতা পড়েছো না ফার্স্ট ইয়ারে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার ওটার বাংলা কবিতা আর ইংরেজি কবিতা পাশাপাশি করে দেখো তো একরকম হয় কিনা না স্যার ভিন্ন হয় না স্যার সম্পূর্ণ টোন আলাদা হ্যাঁ, তাহলে তুমি ওটা করতে যাবা কেন তোমাকে বলেছে কে যে তোমাকে একদম ওয়ার্ড ফর ওয়ার্ড একটা সঠিক মিনিং দিতে হবে ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজির ভাবার্থ ট্রান্সলেট করা যায় ওয়ার্ড ফর ওয়ার্ড ওয়ার্ড দিয়ে কখনো প্রকাশ করা যায় না এটা ছোটখাটো সেন্টেন্সে পারা যেতে পারে আই অ্যাম অনেস্ট আমি সৎ এগুলো পারা যেতে পারে কিন্তু যখন তুমি অ্যাডভান্স রিডিং রাইটিং এ আসবা তখন ওইগুলো করতে গেলে তোমারও পড়াশোনা বাদ দিতে হবে ঠিক আছে জি স্যার কারণ অনুবাদ বই একটু পড়ো শেক্সপিয়ারের ড্রামার অনুবাদ পড়ো দেখবা যে অনুবাদ পড়ার পর মূলটা পড়ার পর অনুবাদ পড়বা দেখবা যে কি লিখছে আজগুবি তাই মনে হবে এরকমটা মনে হবে কারণ ওই ব্যক্তি ও বুঝেছিল তুমি যা বুঝেছো ও বুঝেছিল কিন্তু সে ওটাতে প্রকাশ করতে পারেনি ওইভাবে ঠিক আছে ওগুলো নিয়ে টেনশন করা যাবে জি না। স্যার তুমি বুঝেছো কিনা বিষয়টা সেটা হলো এখানে সবচেয়ে বড় বিষয় হ্যাঁ জি স্যার আবার কিছু কিছু সেন্টেন্স আমি পুরাই বুঝি না স্যার এরকমও হয় হ্যাঁ তাহলে সেগুলো নিয়ে তোমাকে আরো স্টাডি করতে হবে কারণ হয়তো কনটেক্সটটা এখনো ভালো মতো বোঝা হয়নি এই জন্য সবাই যে এখানে 100% বুঝেছে এমন কেউ আছে হাত তোলো দেখি যে স্যার আমি একদম 100% বুঝেছি আর কি কেউ কেউ বলবে না যে আমি 100% বুঝেছি এটা সম্ভব না ঠিক আছে কারণ ওই না ড্রামা স্যার করতে ভাঙা গিয়ে ভাঙা 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 করে পুরোটাই বুঝছি পুরো লাইন পড়লে একটা মানে অর্থ চলে আসে তখন বোঝা যায় হ্যাঁ তুমি যে আমি যে ইডিপাসের ড্রামাটা পড়েছি এটাও যে আমি সম্পূর্ণ বুঝেছি তাও না কারণ ওখানে অনেক কিছু রেফারেন্স আছে যেগুলো আমি বুঝিই নাই অত কিছু আমার বুঝতে যাওয়ার দরকারও নেই সব কিছু 100% বুঝে কেউ পড়াশোনা করে না হ্যাঁ ওই 100% বুঝতে যাবা না ওকে তো যাই হোক আমরা ও কথা বাদ দিই ব্রড কোশ্চেনে আসি তাহলে মোসাম্মদ লাবণী তাই তো জি স্যার কত নম্বর কোশ্চেনটা আমার 4 নম্বরটা ব্রড 4 নম্বরটা একটু পুরোটা বললে ভালো হয় ব্রড কোশ্চেন 4 স্যার আপনি কি ব্রড কোশ্চেন দুইটাই কেন জানি 1 নম্বর দিয়ে দিয়েছেন মানে দুইটা অ্যানসার দিয়ে দিয়েছেন যে হ্যাঁ এক আমি নম্বরে। দুটার আনসার আমার কাছে রেডি ছিল আমি দুই রকম ভাবে করেছি দুটাই দিয়েছি তোমাদের যেটা সহজ মনে হবে সেটা তোমরা পড়বা জি স্যার দুইটাই ঠিক আছে হ্যাঁ একই কোশ্চেনের আনসারটা একটু দুই রকমের আছে হ্যাঁ দুইটা আছে তোমাদের যেটা ভালো মনে হবে সেটা তোমরা পড়বা জি স্যার 2 নম্বরটা যদি একটু পুরোটা পড়া দিতেন মানে ড্রামাটিক আয়োনিটা ড্রামাটিক আয়রনি জি স্যার আর একটা কোনটা 4 নম্বর কে বললা 4 নম্বর কোনটা স্যার আমি বললাম এটা এই কিং এডিপাসের যে ক্লাসিক্যাল ট্র্যাজেডি এটা 2023 সালে আসছে এটা এবার বাদ দিয়ে আসছে দাও। লাবণী হুম স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো ট্র্যাজেডি অফ ক্যারেক্টার এটা বিষয়টা বুঝি না একটু প্রশ্নটা যদি একটু বুঝাই দিতেন 1 নাম্বার আচ্ছা আমি তাহলে 3টা প্রশ্ন পড়াই দিই নাকি জি স্যার প্রশ্নটা একটু বুঝাই জি, স্যার। দিলেন
জি স্যার, পড়াই দেন তাহলে ভালো হয় একটু। যদি ভালোই হয় তাহলে তো আমার পড়া হয়ে গেল, তোমরা কি কি বুঝলা না বলো? স্যার, আপনি বুঝায় দেওয়ার পর আরো ভালো বুঝতে পারি। একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আর 2 নাম্বারটা তাহলে তোমরা গ্রামারটাই ঠিক মতো বোঝোনি, তাছাড়া এখানে বুঝবা না এমন কোনো বিষয় তো নেই এখানে। আমি তো হচ্ছে নতুন আসছি, তো এই জন্য একটু কভার করতে অসুবিধা হচ্ছে। তাহলে তো তোমাকে আমি পড়াই দিব না, ক্লাস তুমি যেহেতু নতুন আসছো তোমাকে তো পড়ে আসছে তারপরে বুঝতে হবে। তুমি এখন পিছনের কথা না বুঝে তুমি যদি বলো স্যার, স্যার এই প্রশ্ন পড়াই দেন, যেদিকে একেবারে একটা প্যারা আছে ওইটা বুঝি নাই আর কি। মানে তোমরা যে পুরো কোশ্চেনটা বুঝবা না এটা তো আমার কাছে মনে হয় না, যারা পড়নি তারাই বুঝবা না, ঠিক আছে তো? আর যারা পড়েছো তাদের পুরো কোশ্চেন বোঝাই দিতে হবে এমনটা না, কারণ গল্পের এখানে কোশ্চেনের ভিতরে 20% আছে হচ্ছে কোশ্চেনের সাথে মিলিয়ে নেওয়ার জন্য, এটা হচ্ছে কানেক্টর হিসাবে, আর বাকি 80% হচ্ছে গল্পটা দেওয়া আছে। তাহলে 80% গল্পটা তো তোমরা বুঝবা নাকি বলো, নাকি এগুলো জি স্যার, বুঝবো। প্রত্যেকটা কোশ্চেনের 80% গল্প আছে, আর 20% হচ্ছে কোহেসিভনেস, মানে কোশ্চেনের সাথে মিলিয়ে নেওয়ার জন্য বাড়তি কিছু কথা। এই বাড়তি কথার ভিতর তোমাদের সেন্সের সমস্যা হতে পারে, কিন্তু অন্তত কনটেক্সটটা তো তোমরা বুঝবে অবশ্যই। আচ্ছা, একটু আজানটা শেষ হয়ে যাক, আমি আবার শুরু করছি। হ্যাঁ, আজানটা শেষ হোক। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। আচ্ছা, তো আমি আর কথা না বাড়ি, আমি পুরোটাই পড়াই দিচ্ছি, দেখি তোমরা কতখানি বোঝো আর কতটুকু বোঝো না। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে, উড ইউ কনসিডার ইডিপাস অ্যাজ আ ট্র্যাজেডি অফ ফেট অর ট্র্যাজেডি অফ ক্যারেক্টার? ট্র্যাজেডি অফ ফেট মানে হচ্ছে তার ঘটনার জন্য কি ফেট দায়ী, নাকি তার ঘটনার জন্য তার নিজস্ব চরিত্র দায়ী? কোনটা? ফেট স্যার, দুইটাই দায়ী। এখানে তো দুইটাই তো। এই প্রশ্নের উত্তর সেটাই বলা হয়েছে নাকি? প্রশ্নের উত্তর আলটিমেটলি সেটাই বলা হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে উত্তরটা পড়ে তো তোমরা বুঝতে পারবা যে আসলে ট্র্যাজেডি অফ ফেট নাকি ট্র্যাজেডি অফ ক্যারেক্টার নাকি বোথ। এটা তো ইন্ট্রোডাকশনে বলে দিয়েছি আমি। বলছি কি সফোক্লিস ইডিপাস, হ্যাঁ দেখো, Sophocles Oedipus is often considered or heralded as one of the quintessential examples of Greek tragedy, মানে কি এক্সেপশনাল এক্সাম্পল, হ্যাঁ, আ মাস্টারপিস দ্যাট ডেলভস ইনটু দ্য কমপ্লেক্সিটি অফ হিউম্যান সাফারিং। তাহলে এটা এমন একটা মাস্টারপিস লেখা যেটা কি করেছে, হিউম্যান সাফারিং এর যে কমপ্লেক্সিটি সেগুলোকে গভীরভাবে তুলে ধরেছে। ডেলভ ইনটু মানে কি তুলে ধরা বা রিপ্রেজেন্ট করা। এছাড়াও কি ডিভাইন উইল মানে স্বর্গীয় ইচ্ছা আমাদের উপরে কেমন সেটা তুলে ধরা হয়েছে, অ্যান্ড মোরাল রেসপন্সিবিলিটি, সাথে সাথে আমাদের নৈতিক কোনো রেসপন্সিবিলিটি আছে কিনা এই বিষয়গুলো নিয়ে তুলে ধরা হয়েছে। মানে এখানে দেখানো হয়েছে ইডিপাস রেস্ক এমন একটা গ্রিক ট্র্যাজেডি যেটা একটা মাস্টারপিস। মাস্টারপিস মানে কি? মাস্টারপিস বলতে আমরা মানে কি বুঝি? যেটা একটা মানে একমাত্রই অনন্য একটা, তাই তো, অনন্য একটা সাহিত্যকর্ম, যার ভিতরে হিউম্যান সাফারিং, ডিভাইন উইল এবং মোরাল রেসপন্সিবিলিটি নিয়ে কি করা হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে বা আলোচনা, ডেলভ ইনটু মানে ডিল উইথ মানে আলোচনা করা হয়েছে। সেন্ট্রাল টু দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য প্লে ইজ দ্য কোশ্চেন অফ হোয়েদার ইট ইজ আ ট্র্যাজেডি ডিফাইন্ড বাই ফেট অর বাই দ্য ইনহেরেন্ট ফ্লজ ইন ইডিপাস ক্যারেক্টার। তাহলে বলতেছে এই ড্রামা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে সেই আলোচনা বা ইন্টারপ্রিটেশনের কেন্দ্রে হচ্ছে একটা বড় কোশ্চেন। সেই কোশ্চেনটা হলো, এটা কি এমন একটা ট্র্যাজেডি যেটা কি ভাগ্য দ্বারা পরিচালিত হয়েছে, নাকি ইডিপাসের যে ফ্ল বা ভুল সেটা দ্বারা পরিচালিত হয়েছে? বলছে বোথ ক্যারেক্টার, বোথ এলিমেন্টস আর ইন্টিগ্রেটলি ওভেন ইনটু দ্য ফেব্রিক অফ দ্য ন্যারেটিভ। তখন আবার বলা হচ্ছে কি আসলে বোথ এলিমেন্ট, সেটা ফেট এবং তার ফ্ল, দুটাই এই নাটকের আলোচনার মধ্যে গভীরভাবে ওভেন মানে কি বুননির মতো করে দেওয়া হয়েছে। ওভেন ইনটু মানে হচ্ছে অতপ্রতভাবে জড়িয়ে বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে। বাট আ ক্লোজ এক্সামিনেশন রিভিলস দ্যাট, আর যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি বা খুবই মানে কি ডিপলি আমরা যদি এক্সামাইন করি, তাহলে এটাই প্রকাশ পাবে যে ইডিপাস রেস এমবডিজ বোথ আ ট্র্যাজেডি অফ ফেট অ্যান্ড আ ট্র্যাজেডি অফ ক্যারেক্টার, ক্রিয়েটিং আ প্রোফাউন্ড ইন্টারপ্লে বিটুইন প্রেডেস্টাইন আউটকামস অ্যান্ড পার্সোনাল চয়েস। এবং এখানে দেখানো হয়েছে কি যে প্রোফাউন্ড ইন্টারপ্লে মানে কি, ইন্টারপ্লে মানে হচ্ছে ওই যে ওভেন ইনটু মানে হচ্ছে ওতপ্রোতভাবে জড়ানো। কি কি জড়ানো? এটা হচ্ছে প্রেডিস্টাইন আউটকাম মানে হচ্ছে পূর্বাভাস জনিত আউটকাম বা ফলাফল, যেটা আগে বলা হয়েছে, অথবা পার্সোনাল চয়েস। তাহলে এখানে পার্সোনাল চয়েসেরও ব্যাপার আছে, যে পার্সোনাল চয়েস কি, সে তার মতো করে বিয়ে করে নিয়েছে, সে তার মতো হত্যা বা খুন খারাপি যা খুশি তাই করেছে। এই দুটার মিশ্রণ এখানে আছে। ইন্টারপ্লে মানে মিশ্রণ বা মিক্সার বা উইভিং সবকিছু এই
তার মানে কি যে কোনো একটা বলবো আমরা এখানে, ট্র্যাজেডি অফ ফেট বলবো নাকি ট্র্যাজেডি অফ ক্যারেক্টার বলবো? দুইটাই স্যার। ট্র্যাজেডি অফ ফেট অর ক্যারেক্টার বোথ। হ্যাঁ দুটাই বলবো। তার বলছে তাহলে ট্র্যাজেডি অফ ফেট আমরা কিভাবে বলি, আগে সেই টপিকে আমরা একটু আলোচনা করবো। বলছে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্লে ফেট ইজ ডমিনেন্ট ফোর্স। ফেট হচ্ছে কি খুবই প্রভাবশালী একটা ক্ষমতার একটা মানে অংশ হিসাবে আছে। দ্য ওরাকল অ্যাট ডেলফি প্রেডিক্টস দ্যাট, তাহলে ওরাকল ডেলফির যে ওরাকল তাতে প্রেডিক্ট করা হয়েছে যে এডিপাস উইল কিল হিজ ফাদার অ্যান্ড ম্যারি হিজ মাদার। এটা এমন একটা প্রফেসি দ্যাট সেটস দ্য ট্র্যাজিক ইভেন্টস ইন মোশন। আর এখান থেকে গল্পটা কি হয়েছে শুরু হয়েছে, তাই তো? এবং ট্র্যাজিক ইভেন্টটা মোশন মানে কি চলতে থাকা, চলছে ঘটনাটা। ডেসপাইট দ্য ইফোর্টস অফ লায়াস অ্যান্ড জোকাস্টা টু থোয়ার্ট দ্য প্রফেসি। থোয়ার্ট মানে কি? থোয়ার্ট মানে কি বোঝায়? ইগনোর করা নাকি প্রতিবাদ করা বা এটাকে এড়িয়ে যাওয়া, অ্যাভয়েড করা। তাহলে লায়াস এবং জোকাস্টা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করা সত্ত্বেও তাহলে কিভাবে তারা চেষ্টা করেছিল? বাই অ্যাবান্ডনিং দেয়ার ইনফ্যান্ট সান এডিপাস, তাই তো? এবং এডিপাস ওন অ্যাটেম্প্ট, এবং এডিপাসও চেয়েছিল টু অ্যাভয়েড ইজ ডুমড ফিউচার বাই ফ্লিং কোরিন্থ। কোরিন্থ থেকে পালিয়ে গিয়ে সেও তার বাবা মায়ের মতো করেই এই ফিউচারটাকে সে কি করতে চেয়েছিল? অ্যাভয়েড করতে চেয়েছিল। কিন্তু ফেট প্রুভস টু বি আনইয়েল্ডিং। কিন্তু ফেট এখানে কি সহজে হার মানানো নয়, তাই তো? সে ভাগ্য কখনো কারো কাছে বশ মানায় না, এইটা এখানে দেখানো হয়েছে। দিস সেন্স অফ ইনএভিটেবিলিটি ইজ পয়েন্টলি ক্যাপচার্ড বাই দ্য কোরাস। আর এই যে ঘটনার যে ইনএভিটেবিলিটি বা অপরিহার্যতা, সেইটা কোরাস খুব সুন্দরভাবে তুলে ধরেছে। কোনটার মাধ্যম দিয়ে? ওই শেষের কথার মাধ্যমে। এই কথাটা কোথায় এসেছে? একদম শেষে না? দেখো বলছে হ্যাপি আনটিল দ্যাট ডে হোয়েন হি ক্যারিজ হিজ হ্যাপিনেস ডাউন টু দ্য গ্রেভ ইন পিস। তার মানে একজনের ভাগ্য কত ভালো, সে কতখানি সুখী না অসুখী, সেটা আসলে ওই দিন নির্ধারিত হবে যেদিন সে কবরে যাচ্ছে। তাকে সেই দিনই খুশি বলা হবে যদি সে খুশিভাবে কবরে যায়, সেই দিনই তাকে আনহ্যাপি বলা হবে যখন দেখবো সে আনহ্যাপি ভাবেই দুঃখদায়ক একটা ভাগ্য নিয়ে সে কবরে গেছে। These statements underscores the Greek belief that human happiness is fragile and that one's true fate is only revealed at the end of life. তাই তো? মানুষের সুখ আসলে খুবই ফ্রেজাইল, মানে কি ভঙ্গুর নাকি স্বল্পস্থায়ী, এবং একজনের ভাগ্য সত্যিকার ভাগ্য তখনই প্রকাশ পায়, সেটা হলো জীবনের শেষ মুহূর্তে গিয়ে। It suggests that despite apparent success, বাহ্যিক সফলতা সত্ত্বেও and prosperity এবং উন্নতি সত্ত্বেও ডেস্টিনি হোল্ডস দ্য আলটিমেট পাওয়ার ওভার হিউম্যান এক্সিস্টেন্স। অতএব ভাগ্য মানুষের অস্তিত্বের উপরে আলটিমেট পাওয়ারটাকেই ধরে রাখে, যেটা আমাদের পক্ষে সম্ভব না এড়িয়ে যাওয়া। কি বোঝা গেছে? জি স্যার। দেখো তোমরা করো কি, গল্প অধিকাংশ লেখে কি গল্পটা তুলে দিয়ে আসবে, কিন্তু এই যে আমি কোশ্চেনের আদলে যে আলোচনা করছি এখানে শুধু যদি গল্পের সামারি তুলে দিয়ে আসি তাহলে কি হবে? তুমি ভাববা হেভি লিখে আসছো, স্যার কেন মার্ক দিল না? কিন্তু তোমাকে তো কোশ্চেনের মতো করে একটু তুমি টেক্সট এবং তোমার মতামত এটা দিয়ে তো আলোচনা করতে হবে, তাই না? এখানে কি বিষয় বলা হয়েছে সেটা হচ্ছে, তুমি যদি গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত বলে আসো তাহলে তো সেটা কোশ্চেন আনসার হলো না। হ্যাঁ, কি বোঝা গেল এই পর্যন্ত? এবার বলছি দ্য ইনএভিটেবিলিটি অফ প্রফেসি। আচ্ছা, তাহলে প্রফেসির যে অপরিহার্যতা মানে ঘটবেই সেটা নিয়ে কথা বলছে। ইডিপাস লাইফ ইজ আ টেস্টামেন্ট টু দ্য ফিউটিলিটি অফ রেজিস্টিং ফেট। ভাগ্যকে প্রতিবাদ করার যে ফিউটিলিটি তার একটা বড় প্রমাণ হলো এডিপাসের লাইফ। তাতে এডিপাসের বাবা মা সহ এডিপাস উভয়ই চেয়েছিল যে ভাগ্যকে প্রতিরোধ করা, তাই তো? ভাগ্যকে মানব না, তারা বলেছে এই ঘটনা ঘটবে, তারা চেয়েছে এই ঘটনা আমরা ঘটতে দিব না। বলছে হিজ ডিসিশন টু লিভ কোরিন্থ to avoid killing Polybus, whom he believes to be his biological father, ironically leads him directly to his true father. তাহলে কি হচ্ছে, সে যে কোরিন্থ থেকে পালিয়ে গেল কিসের উদ্দেশ্যে? যাকে সে তার বায়োলজিক্যাল ফাদার বলে মনে করতো তাকে যাতে হত্যা করতে না হয়, বরং এইটা অ্যাভয়েড করতে গিয়ে আইরনিক্যালি সেটা তাকে তার সত্যিকারের বাবার কাছে নিয়ে গেল। হ্যাঁ, লায়াসকে, হুম হি আননোয়িংলি কিলস, যাকে সে আননোয়িংলি হত্যাই করে ফেললো। দেখো এক সেন্টেন্সের ভিতরে মূল ঘটনাটা কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? দিস অ্যাক্ট ফুলফিলস দ্য পার্ট অফ দ্য প্রফেসি। অতএব এই ঘটনাটা অলরেডি তার প্রফেসির একটা পার্ট ফুলফিল করে ফেলেছে, কিন্তু ততক্ষণে সে জানে না। যখন সে তার বাবাকে হত্যা করেছে তখন কি জেনে গেছে যে তার মানে তার ভাগ্য ফুলফিল মানে তার প্রফেসি ফুলফিল হয়ে গেছে? না স্যার।
তার কত বছর পরে না সেটা স্যার, জানতে পেরেছে? কত বছর পরে? 15 বছর। হ্যাঁ, 15 বছর পরে গিয়ে সে জানতে পেরেছে। বলছে লেটার এডিপাস ট্রায়াম্ফ ওভার দ্য ফিনিক্স আর্ন হিম দ্য থর্ন অফ থিবস এন্ড দ্য হ্যান্ড অফ দ্য কুইন জোকাস্টা হিজ বায়োলজিক্যাল মাদার। তাহলে দেখ ওই ঘটনায় সে যে করিন থেকে পালিয়ে আসলো, এই পালিয়ে আসাটাই যে তার প্রফেসি ফুলফিল করে দিবে সেটাতে সে বোঝেনি। হ্যাঁ দেখো, অ্যান্ড দাস কন্টেম্পলেটিং দ্য ট্র্যাজিক ওরাকল। তাহলে ট্র্যাজিক ওরাকল যে কমপ্লিট হয়ে গেল, ফুলফিল হয়ে গেল, সেটা সে বুঝতেই পারেনি। এক্ষেত্রে কি হচ্ছে? অতএব এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রফেসিটা হচ্ছে ইনএভিটেবল। হ্যাঁ, তুমি যা কিছু করতে যাও এটাই যে তোমার ভাগ্যের অংশ তা তুমি বুঝতেছো না। দ্য রোল অফ প্রফেসি ইজ এমফাসাইজড ইন ইডিপাস ডায়ালগ উইথ টাইরেসিয়াস দ্য ব্লাইন্ড সিয়ার। হ্যাঁ, কারণ কি এই রোলটা যে আরো বেশি এমফাসাইজ করা হয়েছে কার মাধ্যম দিয়ে? ওই টাইরেসিয়াসের মাধ্যমে। সে বলেছে কি, ইউ আর দ্য কার্স, দ্য করাপশন অফ দ্য ল্যান্ড। তুমি হচ্ছে কার্স, তুমি হচ্ছে এই ল্যান্ডের করাপশন। অতএব টাইরেসিয়াস রিভিলস that Oedipus himself is the source of Thebes' suffering, but Oedipus' refusal to believe the prophecy blinds him to the truth. হ্যাঁ, অতএব সে যে বারবার রিফিউজ করতেছে, প্রফেসিকে সে বিশ্বাস করতে চাচ্ছে না, এটাই আসলে তাকে কি করেছে? সত্যের প্রতি তাকে অন্ধ করে রেখেছে। This dramatic irony intensifies the tragedy as the audience knows Oedipus' fate even while he remains ignorant. হ্যাঁ, অতএব আমরা জানি, আমরা কিন্তু অডিয়েন্সটা অলরেডি জেনে গেছি এর জন্য দায়ীকে, কিন্তু এডিপাস ততক্ষণেও জানে না, তাই না? এডিপাস জানলো কখন বলো? ওই শেফার্ডটা যখন। সেই শেষ মুহূর্তে গিয়ে সে জানলো, তাই না? জি স্যার। জি স্যার, দুই শেফার্ড যখন মুখোমুখি হলো। কোন সময় কনফার্ম হলো? ওই যে একজন আসছে বলো। শেফার্ড, তাই তো? মেসেঞ্জার আসার পর যখন ওই শেফার্ডকে নিয়ে আসা হলো। হ্যাঁ হ্যাঁ, শেফার্ড। তাহলে এ পর্যন্ত সে মেনে নিতে পারেনি, কিন্তু আমরা অতক্ষণে জেনে গেছি। এবার হচ্ছে তার এটা গেল কি, দেখো দ্য ইনএভিটেবিলিটি অফ প্রফেসি। প্রফেসি যে আমাদের উপরে যে প্রফেসি আছে সেটা যে ফুলফিল হবে সেটা বাস্তব। ইডিপাস ইজ পোর্ট্রেট এবার যে হিউম্যান পাওয়ার ভার্সাস ডিভাইন উইল। অতএব এখানে ডিভাইন উইল এর সাথে হিউম্যান পাওয়ার কি আসলে চলে, তার একটা সম্মিলিত রূপ দেখানো হয়। না স্যার। বলছে ইডিপাস ইজ পোর্ট্রেট অ্যাজ আ ম্যান অফ গ্রেট ইন্টেলিজেন্স অ্যান্ড ডিটারমিনেশন। হ্যাঁ, সে যথেষ্ট বুদ্ধিমান এবং এক কথার লোক। ইয়েট দিস কোয়ালিটিজ আর পাওয়ারলেস এগেইনস্ট দ্য উইল অফ গডস। কিন্তু গডদের ইচ্ছার কাছে এ সকল কোয়ালিটি পুরো পাওয়ারলেস। হিজ ইফোর্ট টু কন্ট্রোল হিজ ডেস্টিনি সিকিং দ্য ট্রুথ। কারণ সে চাচ্ছে কি, সে সত্য খুঁজতে চাচ্ছে। পানিশিং দ্য গিল্টি, সে গিল্টিদেরকে পানিশ করতে চাচ্ছে। ফ্লিং ফ্রম হোয়াট হি বিলিভস টু বি হিজ ডুমড ফেট, সে তার নিজস্ব ভাগ্য থেকে পালিয়ে বাঁচতে চাচ্ছে। এই যে ইফোর্টগুলো, এই ইফোর্টগুলো কি করেছে? অনলি লিড হিম ক্লোজার টু হিজ ট্র্যাজিক এন্ড। অতএব ভাগ্য থেকে, তাই তো, ভাগ্যের পরিহাস থেকে বাঁচতে গিয়ে সে যে পালাতে চেয়েছে, সে পালানোটাই যে তাকে তার ট্র্যাজিক এন্ডের দিকে নিয়ে এসেছে, সেটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় ডিভাইন উইল। জোকাস্টাস ওয়ার্ড রিফ্লেক্ট দ্য ফিউটিলিটি অফ ডিফাইং ফেট। দেখো, তাহলে জোকাস্টাও কি চাচ্ছিল না যে ফেটকে সে কি করবে? ডিফাই করবে। বলছে ফেয়ার, হোয়াট শুড আ ম্যান ফেয়ার? বলছে মানুষ কেন ভয় পাবে? ইটস অল চান্স, চান্স রুলস আওয়ার লাইভস। বলছে চান্স আমাদের জীবনকে মানে পরিচালনা করে। তাহলে চান্স আর ফেট কি একই না? চান্স আর ফেট তো একই নাকি? আমরা যদি চান্সে বিশ্বাস করি তাহলে তো ফেটকেও বিশ্বাস করতে হবে। তাহলে ফেটই তো আমাদের চান্স চালায়, কারণ আমরা আমাদের জীবন সম্পর্কে পরবর্তীতে কি ঘটবে সেটা আমরা জানি না। অতএব এই কথা যখন সে বলল, তার কথার মাধ্যম দিয়ে বোঝা গেল যে আসলে প্রত্যেকটা মানুষ যখনই ভাগ্যকে ডিফাই করতে চায়, সেই ডিফাই করতে চাওয়াটা যে ফিউটাইল, এটা যে একটা মানে অকারণ, এটা যে একটা ব্যর্থ প্রচেষ্টা, সেটা শেষ পর্যায়ে গিয়ে মানুষ বুঝতে পারে। আইরনিক্যালি হোয়াইল জোকাস্টার ট্রাইস টু ডিসমিস দ্য পাওয়ার অফ প্রফেসি, দেখো যখন সে পাওয়ার অফ প্রফেসিকে ডিসমিস করতে যাচ্ছিল, হার ডিনায়াল ইজ পার্ট অফ দ্য ট্র্যাজিক কনসিকুয়েন্স। তার এই ডিনায়ালের মধ্যে একটা পার্ট রয়েছে, সেটাই হচ্ছে, দেখো এই চান্সটাই হচ্ছে তার কথার মধ্যে লুকিয়ে আছে, যে দ্যাট লিডস টু দ্য ইনএভিটেবল রেভেলেশন অ্যান্ড দেয়ার মিউচুয়াল ডিস্ট্রাকশন। হ্যাঁ, যে তাকে মানে রিভিল করবেই, তার ভাগ্যটা তাকে একসময় তার যেখানে যেটা ঘটার সেখানে যে নিয়ে যাবেই, সেটা কিন্তু অটোমেটিক তার কথার মাধ্যম দিয়ে এসে গেছে, যে ইট ইজ অল চান্স, চান্স রুলস আওয়ার লাইফ। কারণ সবই হচ্ছে চান্স। চান্স বলতে আমরা ভাগ্যকেই বুঝি ঘুরে ফিরে, কিন্তু সে আবার ভাগ্যকে ডিফাই করতে চাচ্ছে। সে অলরেডি চান্সের উপর জীবন ছেড়ে দিয়েছে, যে এত ভেবে লাভ কি, যা হবার সেটা হবে। অতএব যা হবার যেটা হবে সেটা যখনই বলছো, তখন তো তুমি ভাগ্যের হাতেই ছেড়ে দিয়েছো।
তার মানে কি অটোমেটিক আমরা বুঝতে পারলাম কি যে হিউম্যান পাওয়ার ডিভাইন পাওয়ারের কাছে কি কেমন, নগণ্য না শক্তিশালী? স্যার নগণ্য। এখানে ওই যে একটা ওই যে হাইফেন নাকি না এটা শূন্যস্থান ব্যবহার করা হয়েছে নাকি এটা? বলো কোনটা? এই যে হিজ এফোর্ট টু কন্ট্রোল হিজ ডেস্টিনি, এখানে কি হাইফেন নাকি শূন্যস্থান এরপরে আবার পেটেন পরে? এটা শূন্যস্থান নয়, এটা হচ্ছে এটাকে ডেসক্রাইব করার জন্য এই কথাগুলো। তার ইফোর্ট, কি কি ইফোর্ট ছিল, ইফোর্টটাকে আমরা এক্সপ্লেইন করলাম। কি কি ইফোর্ট ছিল তার বলো তো, সে কি কি চাচ্ছিল? স্যার ওই যে সত্য উদ্ঘাটন করতে, হুম, এরপরে এটা এখানে এক্সপ্লেইন করা দোষীকে হয়েছে। মানে এগুলোকে বলা হয় ড্যাশ। এই ড্যাশ মানে হচ্ছে ব্ল্যাঙ্ক না, এই ড্যাশ মানে হচ্ছে এক্সপ্লেনেশনের জন্য অনেক সময় মূল কথার সাথে পাশে এরকম দিয়ে দেওয়া, এটাকে ধরে নেওয়া হয় যে এটা হচ্ছে পূর্ববর্তী ওয়ার্ডের একটা এক্সপ্লেনেশন। হিজ ইফোর্টস টু কন্ট্রোল হিজ ডেস্টিনি, তাহলে তার ডেস্টিনিকে কন্ট্রোল করার তার যে ইফোর্ট, সেই ইফোর্টগুলো কি, সে নিজে সত্য খুঁজে বার করতে চাচ্ছে, সে নিজেই গিল্টিদেরকে শাস্তি দিতে চাচ্ছে, সে নিজেই তার ভাগ্যকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে চেষ্টাগুলোকে বোঝানো হয়েছে এখানে, কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেল সবার? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটুকুর মধ্যে তোমরা বুঝবা না কত পার্সেন্ট ছিল আমাকে একটু বলো। স্যার সবই বুঝছি, আপনি যেভাবে পড়াইছেন তাতে তো প্রবলেম হওয়ার কথা না, তাও যে সবার এত কেন প্রবলেম হয়েছে। তারপরে প্রবলেম হয়েছে নাকি? আর কিছু নতুন নতুন শব্দ অর্থ আছে তো এই জন্য একটু। শব্দ অর্থের জন্য ডিকশনারি খুঁজবা নাকি সেটাও আমাকে বুঝে দিতে হবে? বলো, তোমরা যে জন্ম থেকে শব্দার্থ শিখে এসেছো, এটা যদি মনে করো তাহলে কি হবে বলো? অথবা ফার্স্ট ইয়ারে তুমি সব শব্দের সাথে পরিচিত হয়ে গেছো, এরপর থেকে আর তোমার কাছে কোনো নতুন শব্দ আসবে না, এটা মনে করলে হবে? নাকি নতুন শব্দ আসলে তোমাকে ডিকশনারি ঘেটে ঘেটে একটু শিখতে স্যার হবে? নতুন নতুন শব্দ শিখতে হবে। হ্যাঁ, নতুন শব্দ আসা মানে তোমার একটা আনন্দের বিষয় যে আমি নতুন শব্দ একটা নতুন শিখতে যাচ্ছি আজকে। এটা যদি মনে না করো দূর নতুন শব্দ আসতেছে প্রতিনিয়ত, আরে বাবা আমরা 15-20 বছর ধরেই পড়াশোনা করে এখনো নতুন শব্দ আসে, আর তুমি 1 বছর পার না করতেই তুমি নতুন শব্দ নিয়ে হতাশ হয়ে যাচ্ছ। হ্যাঁ, তাহলে হবে বলো? এটা হচ্ছে একটা প্রতিযোগিতা, ঠিক আছে? পড়াশোনাটা কি একটা প্রতিযোগিতা, কিন্তু এটা একটা রেস। এই রেসে অনেকেই শুরু করেছিল দৌড়, অনেকেই অলরেডি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছে, এর ভিতরে কমপক্ষে 30% রেসে পিছনে পড়ে যাবে। সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবে, সেখানে 30% রেসে চলে যাবে, ঠিক আছে? তো এইভাবে করে থার্ড ইয়ারে গিয়ে আরো 30% যাবে, গিয়ে শেষে আর 10% থাকবে যারা ফোর্থ ইয়ারটা শেষ করবে। এই রেসে দৌড় দেওয়ার জন্য তোমার যে একটা দম দরকার, হ্যাঁ, তোমার যে একটা সাহস দরকার, তোমার যে একটা পরিশ্রম দরকার, এই তিনটার যদি প্রচেষ্টা না থাকে তাহলে তুমি একসময় পিছিয়ে পড়বে, কারণ তুমি প্রতিনিয়ত ভয় পাইতে থাকবা। আর এইখানে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই তিনটা জিনিস। এটা তোমার দম থাকতে হবে। দম মানে কি, আমি এটা পড়েই ছাড়বো, এটা আমি দেখেই ছাড়বো, আর তুমি পারতেছ না, দূর থাক না, এত কষ্ট করছে কে, এত পড়াশোনা করে কে বড়লোক হয়েছে, এত ইয়া করে কে হয়েছে। হ্যাঁ, এই তুমি একটা উদাহরণ হয়ে দাঁড়াবা যে এত পড়াশোনা করে কে বড়লোক হয়েছে, কারণ তুমি পড়াশোনা করতেছো, পড়াশোনা করছো না, এবং তুমি অনেকের কাছে উদাহরণ হবা যে তুমি পড়াশোনা করনি, মানে পড়াশোনা করছো কিন্তু পারোনি, অতএব সবাই ভাববো যে ওই পারেনি, আমি কেমন করে পারবো? কারণ কি, পারা স্টুডেন্টের সংখ্যা 10%, এই 10% ঢুকতে হবে, ব্যাপক পরিশ্রম করতে হবে, ঠিক আছে? আচ্ছা যাও, এবার ট্র্যাজেডি অফ ক্যারেক্টার দেখি। তাহলে ট্র্যাজেডি অফ ক্যারেক্টার মানে এবার হচ্ছে এডিপাসের দিক থেকে কি কি পাইলাম আমরা দেখি। হচ্ছে হোয়াইল অফেন ডিসকাস অ্যাজ আ ট্র্যাজেডি অফ ফেট, তাহলে ট্র্যাজেডি অফ ফেট হিসাবে যখন বর্ণনা করছে, ইট ইজ ইকুয়ালি কম্পেলিং টু ভিউ দ্য প্লে অ্যাজ আ ট্র্যাজেডি অফ ক্যারেক্টার, তখন এটাও একইভাবে জরুরি। কম্পেলিং মানে কি, জরুরি, যে নাটকটাকে আমাদেরকে ট্র্যাজেডি অফ ক্যারেক্টার হিসাবেও দেখতে হবে। কিভাবে দেখো, এডিপাস ডাউনফল ইজ নট স্লোলি দ্য রেজাল্ট অফ প্রেডিস্টাইন্ড ডেস্টিনি, এটা শুধুমাত্র যে তার ভাগ্যের জন্যই এটা হয়েছে তেমন না, বাট ইজ সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্সড বাই হিজ ওন ট্রেটস। ট্রেট মানে কি, বৈশিষ্ট্য, তার নিজস্ব কিছু কোয়ালিটি বা বৈশিষ্ট্যের জন্য এটা ব্যাপকভাবে ইনফ্লুয়েন্সড হয়েছে। কেমন, তার হিউব্রিস, দেখো এখানে ওটা আসা আছে কিন্তু, ঠিক আছে? তারপরে ইম্পালসিভনেস, আবেগ তাড়িত হওয়া,
অ্যান্ড রিলেন্টলেস পারসুট অফ দ্য ট্রুথ। হ্যাঁ, এবং সে প্রতিনিয়ত পারসুট করতেছে কিন্তু সত্যটা কোনটা সেটাকে স্বীকার করতেছে না। দেখো তুমি আমাকে বলতেছো যে স্যার এটা কি ঠিক, আমি বলতেছি হ্যাঁ ঠিক, কিন্তু তুমি বিশ্বাস করতেছো না। তাহলে এইভাবে কি তোমাকে আমি সত্য দেখাতে পারবো? বলো। তুমি টাইরিসিয়াসকে বলতেছো সত্য বলেন, সে সত্য বলতেছে কিন্তু তুমি সেটা স্বীকার করে নিচ্ছ না। তাহলে টাইরিসিয়াস এছাড়া কি সত্য বলবে? কি বলা তার পক্ষে সম্ভব? সত্য বলো। সে চাচ্ছে জোর করে, ইডিপাস কি চাচ্ছে? জোর করে চাচ্ছে যেন টাইরিসিয়াস বলে যে সে দোষী না, অন্য কেউ দোষী। টাইরিসিয়াস তো বলছেই যে তুমি দোষী, কিন্তু ততবারই সে বুঝে মানে ভুল বুঝতেছে যে টাইরিসিয়াস হয়তো হিংসা করে ক্রিয়নের সাথে হাত মিলিয়ে হয়তো তার এই রাজ্য কেড়ে নিতে চাচ্ছে। তাহলে কিভাবে তার সত্য খোঁজা হলো? সে তো মিথ্যার মধ্যে বসবাস করে। স্যার তাকে তো তারা বললো যে এরা তার আসল বাবা মা না, হ্যাঁ হ্যাঁ, তাও তো সে এটা বিশ্বাস করলো বিশ্বাস না। করো না। তার সেই এটাও তো তার মেসেঞ্জার কথা শেষে ছিল। আসলো, সেই শেফার্ড আসার আগ পর্যন্ত সেই মেসেঞ্জারকেও স্বীকার করে নিচ্ছে না নাকি? হ্যাঁ, কিন্তু তার ওয়াইফ তো অলরেডি বুঝে গেছে, জোকাসটা বুঝে গেছে যে কি ঘটনা ঘটে জি গেছে। স্যার। তাহলে কিভাবে সে সত্য খুঁজবে? তার মানে এটা তার নিজস্ব যুগার সাথে বললো যে আর খুঁজতে হবে না। তা বলছে দিস কোয়ালিটিস while admirable in certain context, বলছে মানুষের মধ্যে এগুলো একটু থাকা দরকার যে সত্য খুঁজবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিকাম দ্য ভেরি এলিমেন্টস দ্যাট লিড টু দ্য ট্র্যাজিক ডিমাইস। পতন, ডিমাইস মানে কি? পতন। তাকেও এই তার এই অতিরিক্ত রিলেন্টলেস বা ইম্পালসিভনেস, এগুলো তাকে তার ট্র্যাজিক মানে ফ্লর দিকে বা ট্র্যাজিক ডাউনফলের দিকে অবশ্যই লিড করবে। তাহলে প্রথম হচ্ছে কি, রোল অফ হিউব্রিস ইন ইডিপাস ডাউনফল। তাহলে ইডিপাসের ডাউনফলের সবচেয়ে বড় হচ্ছে হিউব্রিস মানে প্রাইড। বলছে অ্যাট দ্য হার্ট অফ ইডিপাস ক্যারেক্টার ইজ হিজ হিউব্রিস অর এক্সেসিভ প্রাইড। ইডিপাস ভিউজ হিমসেলফ অ্যাজ আ সেভিয়ার অফ থিভস, ওখান থেকেই মেনলি তার প্রাইডটা শুরু হয়েছে। হ্যাভিং সলভ দ্য রিডল অফ দ্য ফিংস, তাহলে এটা ফিংসের রিডলটা সলভ করার পরে তার ভিতরে যে প্রাইডটা গড়ে উঠেছে, এটাই হচ্ছে ব্যাপার। অ্যান্ড দিস কনফিডেন্স ব্লাইন্ডস হিম টু হিজ ওন লিমিটেশন অ্যান্ড দ্য ওয়ার্নিংস অফ আদার্স। তার অন্যরা ওয়ার্নিং করছে, টাইরিসিয়াস ওয়ার্নিং দিচ্ছে, কোরাসটা ওয়ার্নিং দিচ্ছে, তার ওয়াইফ ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু সে অলরেডি ব্লাইন্ড হয়ে গেছে। হিজ অ্যারোগেন্স ইজ এভিডেন্ট ইন হিজ কনফ্রন্টেশন উইথ দ্য প্রফেট টাইরিসিয়াস। কি বলছে? ইউ হ্যাভ ইউর আইজ বাট সি নট where you are in sin, nor where you live, nor whom you live with. টাইরিসিয়াস বলতেছে যে তুমি জানো না, তোমার চোখ থাকতে পারে কিন্তু তুমি কার সাথে বসবাস করছো, তাই তো, কোথায় তুমি আছো এবং তুমি যে পাপের ভিতরে আছো কিনা সেটা তুমি দেখতে পাচ্ছ না। এই কথা বললো, কিন্তু এডিপাস ডিসমিসেস টাইরিসিয়াস ক্রিপ্টিক ট্রুথ। ক্রিপ্টিক মানে কি? সরাসরি না, একটু ঘুরিয়ে বলা, ইনডাইরেক্ট ট্রুথ, তাই তো। অ্যান্ড অ্যাকিউজেস হিম কনস্পিরেসি, এবং তাকে দোষী করে ফেললো। আনএবল টু ফ্যাথম দ্যাট হি হিমসেলফ কুড বি দ্য কজ অফ থিভস সাফারিং, সে বুঝতেই পারতেছে না, তাই তো, সে গভীরে প্রবেশ করতে পারতেছে না এটা ভেবে যে সেও দোষী হতে পারে। দিস ইনএবিলিটি টু সি বিয়ন্ড হিজ প্রাইড প্রিভেন্টস হিম ফ্রম রিকগনাইজিং দ্য সাইন্স দ্যাট পয়েন্ট টু হিজ ওন গিল্ট, হ্যাঁ, যেটা তার নিজের গিল্টের দিকে তাকে নিয়ে যাচ্ছে। তোমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? একটা সেন্টেন্সের মিনিং না বোঝার বড় সমস্যাটা হলো ক্লজ ফ্রেজ ঠিক মতো ধরতে না পারা। ঠিক আছে, ক্লজ ফ্রেজ ঠিক মতো ধরতে না পারা, এটাই। এবার হচ্ছে ইম্পালসিভনেস অ্যান্ড কুইক টেম্পার। দ্রুত সে সিদ্ধান্ত নিয়ে ফেলতেছে, দ্রুত সে কথা বলছে, দ্রুত কাউকে সে অ্যাকিউজ করে ফেলতেছে, ক্রিয়নকে বলো, টাইরিসিয়াসকে বলো, হ্যাঁ। তাই বলছে দেখো, ইডিপাস ইম্পালসিভ নেচার অ্যান্ড কুইক টেম্পার ফার্দার এক্সারবেট হিজ ট্র্যাজিক সিচুয়েশন। এক্সারবেট মানে কি? আরো বেশি জটিল করে ফেলা, হ্যাঁ, আরো বেশি গভীর করে ফেলা। হিজ র্যাশনেস ইজ এভিডেন্ট। র্যাশ মানে কি? দ্রুততা, সে খুব দ্রুত কাউকে কিছু বলে ফেলছে। হোয়েন হি কিলস আ ম্যান ইন আ ফিট অফ রোড, দেখো রোড রেজ, তাহলে রাস্তায় রেগে গিয়ে সে একজনকে মেরে ফেললো খুব দ্রুত, এবং সেটা ভাবলই না, নট নোয়িং দ্যাট দ্য ম্যান ইজ হিজ বায়োলজিক্যাল ফাদার লায়াস। দিস মোমেন্ট অফ আনকন্ট্রোলড অ্যাঙ্গার ফুলফিলস দ্য পার্ট অফ দ্য প্রফেসি। হিজ টেম্পার অলসো ফ্লেয়ার্স ইন হিজ ডিলিং উইথ ক্রিয়ান, হুম হি আনজাস্টলি অ্যাকিউজেস অফ ট্রেচারি, যেখানেও তাকে বিশ্বাসঘাতকতার অভিযোগ দেওয়া হয়েছে যে ইউ আর দ্য মার্ডারার ইউ হান্ট। সাচ ইম্পালসিভ অ্যাকুইজিশনস এলিনেট হিজ অ্যালাইজ। অ্যালাইজ মানে কি? বন্ধু, বন্ধুদেরকে সে পর করে দিল, হ্যাঁ। অ্যান্ড অ্যাক্সেলারেট হিজ পাথ টুয়ার্ড সেলফ ডিস্ট্রাকশন। অ্যাক্সেলারেট মানে কি? দ্রুত করে ফেলা, এবং তার আত্মঘাতী সিদ্ধান্তের দিকে তাকে আরো দ্রুত নিয়ে যাচ্ছে। ইডিপাস ইনএবিলিটি টু টেম্পার হিজ ইমোশন, তাহলে তার ইমোশনগুলোকে একটু নিয়ন্ত্রণ করার যে ইনএবিলিটি, এটাই কি করছে? প্রিভেন্টস হিম ফ্রম অ্যাপ্রোচিং সিচুয়েশন। তাহলে সামনে যে সিচুয়েশন তার দিকে আসছে, হ্যাঁ, সেই দিকে যে তাকে খুব উইথ কশন মানে কি? খুব সাবধানে যে এগিয়ে যেতে হবে, এটা যেন সে করতে পারছে না। তাই বলছে দেখো যে হিজ ইমোশন প্রিভেন্ট হিম ফ্রম অ্যাপ্রোচিং সিচুয়েশনস উইথ দ্য কশন অ্যান্ড উইজডম নেসেসারি টু অ্যাভয়েড ট্র্যাজিক কনসিকুয়েন্স। তার মানে একটা ট্র্যাজিক কনসিকুয়েন্সকে অ্যাভয়েড করার জন্য যে ধরনের সতর্কতা বা উইজডম নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, সেটা নিয়ে সে এগিয়ে যেতে পারছে না। কারণ কি?
সে অলরেডি তার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ইমোশনালি সে খুবই ইম্পালসিভ, এবং ইম্পালসিভের মানে যে ফাঁদে পড়ে সে যা তা খুশি তাই যাকে তাকে বলে যাচ্ছে। এবার বলছে রিলেন্টলেস পারসুট অফ ট্রুথ, তারপর সে সত্য খুঁজতেছে। Perhaps the most tragic aspects of Oedipus' character is his relentless pursuit of the truth. While his determination is admirable, হ্যাঁ এটা ভালো যে সে সত্য খুঁজতেছে, কিন্তু it becomes his undoing, কিন্তু এটাই তাকে বরং তার পতনের একটা বড় কারণ করে দিল। Despite numerous warnings to abandon his quest for knowledge, সে তার ওয়াইফ তাকে বারবার সতর্ক করছে যে তার এই সন্ধানটা তাকে যেন না করা হয়, মানে সে যেন এটাকে বাদ দেয়, অ্যাবান্ডন করে, কিন্তু তারপরেও এডিপাস প্রেসেস অন, মানে কি জোরাজুরি করতেছে, driven by an unyielding desire to uncover the reality of his birth. বলছে I must know the whole truth, আমাকে এটা জানতেই হবে, আমার জন্মর ব্যাপারটা জানতে হবে। অতএব this unrelenting search for knowledge coupled with his hubris, তাহলে একদিকে প্রাইড আর একদিকে হচ্ছে unrelenting search, এই দুটা মিলে কি হচ্ছে leads him to the devastating realization of his true identity. The tragic irony is that the very qualities that made Oedipus a great leader, তাহলে হচ্ছে তার সবচেয়ে বড় কোয়ালিটি যেটা তাকে গ্রেট লিডার বানিয়েছে, সেগুলো হলো কি হিজ ইন্টেলিজেন্স, কারেন্স অ্যান্ড ডিটারমিনেশন, এগুলোই কন্ট্রিবিউট টু হিজ ডাউনফল, যেগুলো তার পতনের ক্ষেত্রে বড় ধরনের অবদান রাখলো। তাহলে এটা হলো কি, প্রথমে আমরা দেখলাম প্রফেসি বা ফেট, তারপর দেখলাম তার নিজস্ব ক্যারেক্টার নিয়ে আলোচনা, তাই না? এবার এই দুটার সংমিশ্রণ দেখবো। দেখো ইন্টারপ্লে অফ ফেট অ্যান্ড ক্যারেক্টার, এবং ড্রামাতে কি আলাদা করে দেখানো হয়েছে নাকি নাটকের মধ্যে দুটো একসাথে ঘটছে বলো তো? নাটকের মধ্যে দুইটা একসাথে পাশাপাশি ঘটছে। আমরা এমন না যে আমরা আলোচনা করলাম প্রথমে ফেট তারপরে ক্যারেক্টার, নাটকে তো আর প্রথমে ফেট বা ক্যারেক্টার এরকম ঘটেনি, বরং দুটো একসাথে ঘটেছে, কিন্তু আমরা একটু আলাদা করে যাচাই করার চেষ্টা করলাম যে ফেট কতটুকু দায়ী, তার ক্যারেক্টার কতটুকু দায়ী। এবার বলা হচ্ছে যে নাটকে আসলে দুটো একসাথে ঘটেছে। দেখো বলছে দ্য ট্র্যাজেডি অফ ইডিপাস লাইস নট স্লোলি ইন ফেট অর ক্যারেক্টার, তাই বলতেছে এটা শুধুমাত্র ফেট বা ক্যারেক্টারের উপর ঘটেনি, বাট ইন দেয়ার ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? মিল, তাই তো? দুটো সংমিশ্রণের কারণেই ঘটেছে। সফোক্লিস masterfully illustrate that while fate sets the parameters of tragedy Oedipus life, বলছে যেখানে ভাগ্য ইডিপাসের লাইফের প্যারামিটার বা মাপকাঠি সেট করে দিয়েছে, his choice within those boundaries lead to his ruin, আর ওই বাউন্ডারির মধ্যে তার আবার নিজস্ব সিদ্ধান্ত তাকে তার ধ্বংসের দিকে নিয়ে গেছে। The prophecy might have been fulfilled regardless, হ্যাঁ বলতেছে প্রফেসি তো ফুলফিল হবেই, but the manner and the emotional devastation resulting from its fulfillment are shaped by Oedipus' action and decision. কিন্তু যেভাবে এবং যে ইমোশনাল মানে কি বলবো র্যাশনেসের মাধ্যমে এইগুলো ঘটেছে, সেগুলো সম্পূর্ণই এডিপাসের নিজস্ব অ্যাকশন বা ডিসিশনের মাধ্যমে ঘটেছে। কনসিডার জোকাস্টার অ্যাটেম্প টু কমফোর্ট ইডিপাস, হ্যাঁ তার ইডিপাসকে যখন সে কমফোর্ট করতে চাচ্ছে এই কথা বলে, এই কথার মধ্য দিয়েই হার ওয়ার্ডস আইরনিক্যালি আন্ডারস্কোরস দ্য টেনশন বিটুইন ফেট অ্যান্ড ফ্রি উইল। হ্যাঁ এখানে দেখানো হচ্ছে যে ফেট এবং ফ্রি উইল একসাথে বসবাস করছে। সে বলছে যে ভয়, একজন মানুষ পুরুষ কেন কিসে ভয় পাবে? ইট অল চান্স। দেখো একই কথা, সে বলছে পুরুষ কিসে ভয় পাবে, পুরুষ কোনদিন ভয় পায়? কিন্তু পরে বলছে না সবই তো ভাগ্যের হাতে, তাহলে অবশ্যই ভাগ্যকেই তো মানুষ ভয় পাবে নাকি? মানুষ তো ভাগ্যকেই ভয় পায়, যে ভাগ্যে আবার কি ঘটে যায়। বলছে হোয়াইল শি ডিসমিসেস দ্য পাওয়ার অফ ফেট, দ্য ভেরি অ্যাক্ট অফ ট্রাইং টু ইগনোর ইট কন্ট্রিবিউট টু দ্য ট্র্যাজিক আউটকাম। অতএব যেখানে যেভাবে সে এটাকে ইগনোর করতে যাচ্ছে ভাগ্যকে, আসলে সেটাই তার ট্র্যাজিক আউটকামটা ঘটিয়ে দিচ্ছে, ট্র্যাজিক ফলাফলটা ঘটিয়ে দিচ্ছে। অতএব আলটিমেটলি Oedipus is both a tragedy of fate and tragedy of character. Sophocles does not present fate or personal flaw as mutually exclusive, আলাদা আলাদা করে দেখায়নি, বরং as intertwined forces, মানে কি মানে দুটা একসাথে, তাই তো কমন ফোর্স হিসেবে দেখানো হয়েছে, that shape human existence. The inevitability of Oedipus' destiny and his personal flaws create a multifaceted tragedy that resonates through time. ওই যে থ্রু টাইম মানে কি সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু তার এই ট্র্যাজেডির যে মানে থিমটা, সেই থিমটা কি আমাদের সাথে এখন কি প্রযোজ্য না বলো? আর এটা হচ্ছে প্যাগান ধর্মের, এটা কি আমাদের সাথে রিলেটেড হচ্ছে না? আমি খ্রিস্টান, তুমি হিন্দু, আরেকজন হচ্ছে মুসলিম, তাই বলি কি এই কথাটা কি আমরা বিশ্বাস করছি না যে এটা প্যাগানিজমের থিওরি, অতবর্তী আমরা বিশ্বাস করবো না? এরকম করে বলতে পারবো না স্যার। তার মানে যেটা বেসিক জায়গা সেটুকু সময়ের সাথে সাথে, কালচারের সাথে সাথে বা অন্যান্য ভিন্নতার সাথে সাথে এইগুলো থেকেই যাবে। অতএব দ্য প্লে ইনভাইটস রিফ্লেকশন অন দ্য লিমিটস অফ হিউম্যান পাওয়ার,
অতএব আমাদেরকে ভাবাচ্ছে এই নাটক, হ্যাঁ, আমাদেরকে রিফ্লেক্ট করা মানে কি, ভাবানো যে হিউম্যান পাওয়ারের একটা লিমিটেশন আছে। দ্য কনসিকুয়েন্স অফ প্রাইডের একটা খারাপ পরিণতি আছে, অ্যান্ড দ্য মিস্ট্রিজ ওয়ার্কিং অফ ফেট, এবং ভাগ্যের একটা মিস্টিরিয়াস মানে কি বলবো একটা কার্যক্রম রয়েছে আমাদের জীবনে। মেকিং ইট আ টাইমলেস এক্সপ্লোশন অফ দ্য হিউম্যান কন্ডিশন। টাইমলেস কেন বলা হচ্ছে? কারণ এখনও এই ড্রামার গ্রহণযোগ্যতা আছে আমাদের কাছে, তাই তো? তাহলে এই ড্রামাটার গ্রহণযোগ্যতা আমাদের কাছে আছে। এখন এই কথাটা যারা আমরা বলতে পারছি না যে এই যে ইডিপাস আমরা পড়লাম, এই ইডিপাস পরে আমাদের কি লাভটা হলো, এটা পরে কি হলো, আমাদের কোনো কাজে লাগবে? বলো, এটা পরে আমাদের কি কাজে লাগবে? জি স্যার, লাগবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করতে হবে। অতিরিক্ত অহংকার করা যাবে না, আর ভাগ্যকে কখনো বদলাতে পারবো না, ভাগ্যকে মেনে নিতে হবে। কিন্তু বর্তমান সমাজের মানুষ তো মানে এখন আর সাহিত্য বা এগুলোকে পছন্দ করতেছে না, যেগুলো অকারণ, এদের কোনো কাজ নেই। কি মনে হয়? ফেসবুকে তো সারাদিনই বলে সাহিত্য পড়ে কি লাভ। কিন্তু আমরা পছন্দ করি, কিন্তু আমি তো ফেসবুকের কথা বলছি না, অনেক শিক্ষিত মানুষদের মাঝেও এই ঘটনা দেখতেছি যে তারা তাদের মতে যেগুলোর কোনো প্রয়োজন নেই, সাহিত্য পড়া মানে হচ্ছে সময় নষ্ট করা। স্যার এখন বই পড়া উঠে গিয়েছে, তারপর মানে এমনিতে বাড়তি সবকিছুই পড়াশোনা উঠে গেছে, এই কারণে অরিজিনাল কোনো পড়াশোনা নেই। হ্যাঁ, অরিজিনাল পড়াশোনাটা হারিয়ে গেছে, মানে একটা সার্টিফিকেট দরকার, শেষ। মানে অ্যাজ এ লার্নার হিসেবে যেটা দরকার সেটা এখন বর্তমান শিক্ষা খাতে নাই। আচ্ছা, তো ঠিক আছে, আশা করি তাহলে বুঝতে পেরেছো। এখানে ওই গল্পটা আবার এখানেও দেওয়া হয়েছে, এটা একটু পড়ে নিও, ওই একই জাতীয় আলোচনা আছে, একটু ভিন্নভাবে, ভিন্ন ওয়ার্ডিং দিয়ে। আচ্ছা, কি বোঝা গেল? তো দেখো এখানে মানে আমরা কি ড্রামার বাইরে কোনো আলোচনা হয়েছে? এখানে ড্রামার বাইরে কোনো আলোচনা হয়েছে যা পড়লাম? না স্যার। কিন্তু আলোচনাটা আমাকে তো শুধু সামারি দিয়ে আলোচনা করলাম না, আমাকে তো কোশ্চেনের সাথে মিলিয়ে দিতে হবে, তাই না? তো সেই হিসাবে একটা নির্দিষ্ট পার্ট করে এটাকে আলোচনা করতে হয়েছে। এবার হচ্ছে ড্রামাটিক আইরনিটা আসলে কি? আমরা তো আইরনি বুঝেছি, কিন্তু ড্রামাটিক আইরনিটা কি বলো দেখি একজন, ড্রামাটিক আইরনি কি? The expression of one's meaning by using language that normally signifies the opposite. আবার বলো, কথাটা ক্লিয়ারলি বোঝা গেল না। The expression of one's meaning using language that normally signifies the opposite meaning. এটা তো শুধু আইরনি হলো, কিন্তু ড্রামাটিক আইরনির সেন্সটা কি বলতে পারবা? যেটা অডিয়েন্স জানে কিন্তু মানে কি বলা যায় ওটা, হ্যাঁ, যেটা ক্যারেক্টার জানে না, জানে কিন্তু ক্যারেক্টাররা জানে না, তাই তো? আমরা তো নাটকের মোটামুটি মাঝামাঝি এসে পর্যন্ত আমরা জেনে গেছি যে এর জন্য ইডিপাস দায়ী, কিন্তু ইডিপাস কখন জানলো বিষয়টা? সে শেষের দিকে স্বীকার করে নিল, একদম শেষের দিকে। তাহলে হচ্ছে কোথায় কোথায় ড্রামাটিক আইরনির ব্যবহার রয়েছে সেটা একটু দেখাতে হবে। ড্রামাটিক আইরনির ব্যবহারটা অনেক জায়গায় রয়েছে, যেমন সে যখন মানে করতেছে, ওই যে দোষ চাপিয়ে মানে শাস্তি চাপিয়ে দিচ্ছে। প্রথম দিকে আমরা দেখলাম না যে সে শাস্তির কথা বলছে, হ্যাঁ, যে এর জন্য দায়ী তাকে এখান থেকে বিতাড়িত করা হবে, তাই তো? তাকে মানে সে বিয়ে করতে পারবে না, এই করতে পারবে না, সেই করতে পারবে না, এই যখন বলছে তখন তো আমরা বুঝে নিচ্ছি যে আসলে শাস্তিটা কার উপরে গিয়ে বর্তাবে, কিন্তু সে জানছে না, তাই না? আবার ধরো টাইরিসিয়াসের সাথে সে যখন কথা বলছে, যে টাইরিসিয়াস বলছে যে তুমি দায়ী, ও বলছে না আমি দায়ী না, তুমি দায়ী, ঠিক আছে? অতএব আমরা তো জানি, অতএব এখানে পুরোটাই মানে মানে বলতে পারি যে 70% কথোপকথনের মধ্যে ড্রামাটিক আইরনি রয়েছে। তো দেখো এখানে কি বলছে, Oedipus Resk is one of the trilogies written by Sophocles who masterfully uses dramatic irony in his grand tragedy. হ্যাঁ, তার এই ট্র্যাজেডিতে খুব সাকসেসফুলি কি করেছে, ড্রামাটিক আইরনি ব্যবহার করেছে। ইট ইজ আ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ড্রামাটিক আইরনি হুইচ হ্যাভ বিন আ বেসিক পার্ট অফ দ্য ভেরি থিম অফ দ্য ড্রামা। তাহলে ড্রামাটিক আইরনি হচ্ছে থিমের সাথে একটা বেসিক পার্ট হিসেবে কাজ করেছে, অ্যান্ড থ্রু আউট দ্য প্লে, এবং পুরো প্লেতেই ড্রামাটিক আইরনি একটা ব্যবহার রয়েছে। There are several instances where Sophocles uses the dramatic device to increase emphasis to a tragic fact
or to the ultimate tragic outcome। তার মানে এই ড্রামাটিক ডিভাইসটাকে ব্যবহার করার মাধ্যমে ট্র্যাজিক ফ্যাক্টটাকে এমফাসাইজ করতে পেরেছে এবং আলটিমেটলি ট্র্যাজিক আউটকামটাকে তুলে ধরেছে। ঠিক আছে, তারপর কি বলছে দেখুন, অ্যান্ড অ্যাজ দ্য পারপাস অফ ড্রামাটিক আয়রনি, ড্রামাটিক আয়রনির পারপাস কি ইন ক্রিয়েটিভ রাইটিং ইজ টু এনগেজ দ্য রিডার উইথ দ্য স্টোরি। দেখো এখানে কিন্তু রিডার বা অডিয়েন্সকে নিয়ে চলে আসছে। তারপর ড্রামাটিক আয়রনির সবচেয়ে বড় পারপাস হলো রিডারেরা এর ভিতরে ইনক্লুড হয়ে যাচ্ছে কিনা, কারণ রিডারেরা জানে, অডিয়েন্সরা জানে, কিন্তু ক্যারেক্টার জানে না। সফোক্লিস হ্যাজ বিন সাকসেসফুল ইন ডিলিং উইথ দিস রেটোরিক্যাল ডিভাইস ইন দিস প্রেজেন্ট ট্র্যাজেডি। তার মানে এই ট্র্যাজেডিতে তিনি এটাকে সাকসেসফুলি ব্যবহার করতে পেরেছেন। এবার ড্রামাটিক আয়রনির সংজ্ঞাটা বোঝানো হচ্ছে। দেখো, dramatic irony is a literary device whereby a character's word and action are seen to be wholly contradictory to the actual situation as known to some of the other characters or to the audience। তার মানে একজন ক্যারেক্টারের ওয়ার্ড বা অ্যাকশন স্টেজে যেমন হবে সেটা হবে সম্পূর্ণ বিপরীত। কোনটার বিপরীত? সেই অ্যাকচুয়াল সিচুয়েশনের বিপরীত, যে অ্যাকচুয়াল সিচুয়েশনটা অন্য ক্যারেক্টার বা অন্য অডিয়েন্সদের জানা। যখন মনে করো জোকাসটা জেনে গেছে যে অলরেডি প্রফেসি ফুলফিল হয়ে গেছে, তাই না? জোকাসটাও জেনে গেছে, আমরাও জেনে গেছি, কিন্তু এডিপাস তখনও জানেনি, সে এখনো খুঁজতেছে। তার মানে এটা কি ড্রামাটিক আয়রনি না? জি স্যার। জি স্যার। বলছে অ্যারিস্টটল ডেসক্রাইব আয়রনি ইন আ লফটিয়ার টার্মস অ্যাজ আ ডিসেম্বলিং টুয়ার্ড দ্য ইনার কোর অফ ট্রুথ। ডিসেম্বলিং মানে কি? ডিসেম্বলিং মানে হচ্ছে মানে ভেঙ্গে চুরে ছিন্ন বিচ্ছিন্ন করে সত্যের একদম কেন্দ্রে ঢুকে পড়া। তার ড্রামাটিক আয়রনির একটা ব্যবহার হলো এরকম, বলছে ড্রামাটিক আয়রনি ফিটস আন্ডার দিস বর্ডার ডেফিনেশন। অতএব এই যে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে এটাতে ড্রামাটিক আয়রনি খুবই উপযুক্তভাবে মানে এখানে ব্যবহার করা হয়েছে। কারণ কি? সিন্স ইট ইনভলভস আ ক্যারেক্টার হ্যাভিং আ ডিসকানেকশন বিটুইন হোয়াট দে পারসিভ অ্যান্ড রিয়েলিটি। কারণ বাস্তবতা কি আর তারা কি পারসিভ করছে, এর ভিতরে যে ডিসকানেকশনটা ড্রামাটিক আয়রনির মাধ্যমে তৈরি করা যায় সেটা আমাদের ভিতরে ড্রামাটিক সেন্সটাকে তৈরি করতে সাহায্য করে। এডিপাস ইজ রিপ্লিট উইথ ড্রামাটিক আয়রনি। বলছে প্রচুর পরিমাণে ড্রামাটিক আয়রনির ব্যবহার রয়েছে। ইনফ্যাক্ট ড্রামাটিক আয়রনি ইজ ফাউন্ড ইন মোস্ট অফ দ্য স্পিসেস অ্যান্ড ইন মোস্ট অফ দ্য সিচুয়েশন অফ দিস প্লে। There are many occasions on which the audience is aware of the facts while the speaker is ignorant of those facts. Following are some examples from the tragedy to show how, where and why dramatic irony has been used. দেখানো হয়েছে। প্রথমে দেখো, the very beginning of the play marks Sophocles' use of dramatic irony when Oedipus, king of Thebes, declares, I, Oedipus, whose name is known afar. এখানে আয়রনি শুরু, ড্রামাটিক আয়রনি শুরু। কিভাবে দেখো? বলছে the irony is that the audience know that he is the man who has done the most abominable crime of the patricide and incest। তাই তো? তাহলে ইডিপাস এখানে বলতে চেয়েছিল পজিটিভ আকারে না, যে আমি ইডিপাস, যার নাম এই সারা বিশ্বে ছড়িয়ে আছে, তাই তো? সবাই আমার নাম জানে। হ্যাঁ, ইডিপাসের নামটা জানে। কি হিসাবে জানে? ইডিপাস কি হিসাবে ভাবলো এটা? পজিটিভ হিসাবে নাকি? তার ক্ষমতা রয়েছে, তার বুদ্ধিও রয়েছে, কিন্তু আমরা অডিয়েন্সরা তো জানি যে সে আসলে কি হিসাবে পরিচিত, নাকি? সে কি কাজটা ঘটিয়েছে? সে একটা ঘৃণ্য, জঘন্য একটা পিতৃহত্যার এবং ইনসেস্টের একটা যে অ্যাবোমিনেবল ঘৃণ্য ক্রাইম সেটা করেছে। এটা আমরা জানি, কিন্তু সে জানে না, এই কারণে সেই কথাটা বলতে পেরেছে। Again, it is also ironical when Oedipus says that he will do whatever requires, removing the distress of his citizen। অতএব তার সিটিজেনদের যে ডিস্ট্রেস এটাকে দূর করার জন্য তার যেটা খুশি সে সেটাই করবে। কিন্তু আসলে কি সেটা করছিল? বলো। But he does not know that he himself is the unclean thing that is polluting the very soil of Thebes. Another brilliant example of dramatic irony is revealed through the following lines, where he unconsciously curses himself by saying, যখন সে হয়তো কার্সটা অন্যের উপরে দিচ্ছে কিন্তু কার্সটা যে ঘুরে ফিরে তার উপরে আসতেছে সেটা সে বোঝেনি। কেমন? বলছে no matter who he may be, he is forbidden shelter and intercourse with any man in all this country over which I rule। না, মানে আমি যে দেশে শাসন করব সেই দেশের সব জায়গা থেকে সে ফরবিডেন, তাকে কোনো শেল্টার দেওয়া হবে না, সে কারো কোনো সঙ্গ পাবে না, এবং সে ব্যক্তি যেই হোক না কেন, নো ম্যাটার হু হি মে বি। এই কথা যখন বলছিল তখন কি আলটিমেটলি আমরা জেনে গেছি যে ইডিপাস সেই ব্যক্তি, কিন্তু ইডিপাস কি জানে? জানে না। তা হচ্ছে দাস উইদাউট নোয়িং দ্য রিয়েল মিনিং অফ হিজ ওয়ার্ডস Oedipus announces the sentence of banishment against the murderer and heightens the tragic effect of the discovery which comes toward the end of the play। অতএব আমরা তখন অপেক্ষায় আছি
কখন এডিপাস নিজে জানতে পারবে যে সে দায়ী, সে এই ব্যক্তি? এটার জন্য আমরা কিন্তু অপেক্ষায় আছি কিনা বলো? আমরা ভাবতেছি যে এডিপাস কখন জানবে। হ্যাঁ, তাহলে এই যে ট্র্যাজিক ইফেক্টটা, যে ডিসকভারির যে ইফেক্টটা, যে ডিসকভারি হলেই তার ট্র্যাজেডি ঘটে যাবে, এটার জন্য কিন্তু আমরা এক ধরনের উৎসুক, আগ্রহবশত আমরা ছিলাম। এছাড়াও বলছে দেখো, দ্য এনকাউন্টার বিটুইন ইডিপাস অ্যান্ড টাইরেসিয়াস ইজ ফ্রট উইথ ড্রামাটিক আইরনি থ্রুআউট কনভারসেশন। হ্যাঁ, irony is found when Oedipus asks Tiresias help to find out the murderer of Lois while himself is the real murderer. হ্যাঁ, তাহলে সে টাইরেসিয়াসের হেল্প চাচ্ছে যে খুঁজে দাও কে সেই মার্ডারার, কিন্তু আসলে সেই মার্ডারার যে সে নিজেই, সেটা তো সে জানে না। ইভেন হোয়েন টাইরেসিয়াস টেলস এডিপাস ইউ আর দ্য কার্স polluter of this land, এই কথাও যখন বলছে, এডিপাস বিকাম অ্যাংরি and insult the prophet by calling him shameless, brainless, sightless, senseless sort, এই বলে সে গালাগালি করতেছে। কিন্তু এটা যে সে নিজেই, this accusation is an example of irony because the fact is that Tiresias, who is physically blind, knows the truth, while Oedipus, in spite of having normal eyesight, is totally blind to the truth. কিন্তু সে আসলে এই ট্রুথের প্রতি পুরো ব্লাইন্ড। Oedipus mocks at the blindness of Tiresias. Oedipus হাসছে, ঠাট্টা করছে টাইরেসিয়াসকে, showing his own inner blindness. There is also irony in the contrast between what Oedipus truly is and what he at this moment thinks himself to be. হ্যাঁ, সে আসলে কি আর সে কিভাবে ভাবছে নিজেকে, এর মধ্যেও একটা ড্রামাটিক আইরনি রয়েছে। সো Tiresias says to Oedipus, to show you what you are, who they are that call you father, যে খুব শীঘ্রই তুমি জানতে পারবে যে তুমি আসলে কে, আর যারা তোমাকে ফাদার বলছে তারাই বাকি। Even the chorus, ignorant of the facts, cannot believe what Tiresias has said about Oedipus is true. তাহলে এডিপাস সম্পর্কে টাইরেসিয়াস যা বলেছে সেগুলো যে সত্যি, সেগুলো হয়তো বা কোরাসও বুঝতে পারেনি, নাকি কোরাসও হয়তো ভাবেনি। Rather dismisses the warnings and predictions of Tiresias. This is also an example of dramatic irony. এভাবে Sophocles also uses dramatic irony when Oedipus blindly accuses Creon of treachery. Creon begs Oedipus not to think him a traitor. Creon বারবার অনুরোধ করছে যে আমাকে ট্রেটর ভাবেন না, not to pass the death sentence or banishment against him. কিন্তু Oedipus, blinded by his authority and his anger, shows himself relentless. কিন্তু সে একগুঁয়ে না, সে বলছে না তোমরাই দায়ী। This situation is ironical when viewed in the light of the final scene, in which roles are reversed and it is Oedipus who becomes the supplant and Creon who is the king. হ্যাঁ, শেষ পর্যন্ত ক্রিয়ন হয়ে গেল কিং। Jocasta also contribute to the dramatic irony of the play. Both Oedipus and Jocasta appear to be ignorant of the facts, but the audience is aware of those facts. Audience জানে, কিন্তু Oedipus এবং Jocasta কেউই জানে না। Jocasta is skeptical of the oracles, and when he hears the death of King Polybus, whom Oedipus thinks is real father, and leaves his country to avoid the oracles of prediction and incest, she exclaims by saying, where are you, divine prognostications? The man whom Oedipus has avoided all these years, lest he should kill him dead. তাহলে এতদিন এডিপাস যাকে অ্যাভয়েড করে এসেছিল, অন্যথায় সে হয়তো তাকে হত্যা করবে এইভাবে, কিন্তু আজ সে মৃত। বাট বাই আ ন্যাচারাল ডেথ, সে খুন হয়নি, বরং স্বাভাবিকভাবে মারা গেছে। অ্যান্ড বাই নো অ্যাক্টস অফ হিজ, এডিপাস এই কাজটা করেনি। এই কথা বলার মানে কি? এই কথা বলার মানে হলো যে ফেটকে অবজ্ঞা করছে এই জোকাসটা, তাই না? বাট ইন রিয়েলিটি দ্য অডিয়েন্স ইজ অলরেডি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট এডিপাস হিমসেলফ ইজ দ্য কিলার অফ হিজ ফাদার লাইস। Even as proof of the falsity of oracles, she gives an account of what she said and husband did to the child to avoid the oracles. তাহলে ওরাকালকে অ্যাভয়েড করার জন্য, সরি আমি একটা কল ধরে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ তা সমস্যা নেই, চলে আসো, সমস্যা কি? সমস্যা নেই, না হলো তো কোনো ব্যাপার না, চলে আসো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। বলছে দ্য আইরনি ইজ দ্যাট দ্য ওরাকলস আর রাইট অল টাইম অ্যান্ড দ্য অডিয়েন্স নোজ ইট। অডিয়েন্স তো জানে যে ওরাকল কখনো মিথ্যা প্রমাণিত হয়নি, এটা অডিয়েন্স জানে, কিন্তু এডিপাসও জানে না, জোকাসটাও জানতো না, নাকি? ড্রামাটিক আইরনি ক্যান অলসো বি ফাউন্ড ইন দ্য স্পিচ অফ কোরিন্থিয়ান মেসেঞ্জার। যে কি করছে, সে ভেবেছিল যে পলিবাসের মৃত্যু সংবাদটা দিলে রাজা মনে হয় খুশি হয়ে যাবে, নাকি? কিন্তু হলোটা কি? when the messenger wants to free Oedipus of his fear of marrying his mother by saying, then let me read of this other fear, I came to do you good, বলছে আমি তো আপনার ভালোই করতে এসেছি। and also saying that no, Polybus is no kin of yours, পলিবাস তো আপনার কোনো আত্মীয়ই না। এই কথাটা বলে সে যা ভেবেছিল কোরিন্থিয়ান মেসেঞ্জার, তা কি হলো নাকি তার উল্টা ঘটে গেল?
বলো উল্টা ঘটে উল্টা গেল তাহলে বলছে হি উল্টা ঘটে গেল এইভাবে কি করলো unknowingly reveals the fact that Jocasta present husband Oedipus is his real son. The tragic irony is that what is said by the messenger and Jocasta in this scene is evident. If the song of the chorus after Jocasta's leaving the stage in a fit of grief and sorrow is also full of dramatic irony. তাহলে যখন জোকাস্টা চলে গেল তখনও কোরাসটা যে ধরনের মানে গান গাচ্ছিল তার ভিতরে যথেষ্ট আইরনি রয়েছে। The chorus visualizes Oedipus as the offspring of a union between some god and mountain nymph. মানে তখনও তো প্রকাশ পায়নি আসলে ইডিপাস কার সন্তান, কেউ বলেনি তখনও। তারপরে দ্য কোরাস দেয়ার বাই পেইজ আ ট্রিবিউট টু হোয়াট ইট থিংস টু বি দ্য ডিভাইন প্যারেন্টেজ অফ ইডিপাস। তারা মনে করছিল ইডিপাসের জন্ম হয়তো ডিভাইন ভাবে হয়েছে। দিস ইজ আ বিগ কন্ট্রাস্ট বিটুইন দিস সাপোজিশন অফ দ্য কোরাস অ্যান্ড দ্য অ্যাকচুয়াল রিয়েলিটি। তো অতএব আইরনির অভাব নাই। বলছে দাস থ্রু দ্য অ্যাবভ এক্সাম্পলস the entire play can be viewed as an example of dramatic irony. Throughout the play, Oedipus does not know of the fact that awaits him, but the audience have the foreknowledge about the myth and are fully conscious that Oedipus is the king of thieves, that will become Oedipus the beggar. In fact, Sophocles' masterful use of dramatic irony in Oedipus' race has intensified the tragic doom of Oedipus and made the drama a classic one. কি বোঝা গেল ড্রামাটিক আইরনির ব্যাপারটা কি কি? জি স্যার, সম্পূর্ণ ভালোভাবে বলছেন। জি স্যার, সবই তো নাটক থেকে বলা হয়েছে নাকি, শুধু জায়গা মতো তুলে আনা হয়েছে। আমাকে সামারি না বলে আমরা জাস্ট জায়গা মূলক বিষয়গুলোকে তুলে এনেছি যে এইটা হচ্ছে ড্রামাটিক আইরনি, এটা হচ্ছে ড্রামাটিক আইরনি, এইভাবে, তাই না? একটু বুঝে পড়লে খুব যে জটিল বা কঠিন ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, একটু শুধু ভালো করে পড়তে হবে। দেখো ট্র্যাজিক হিরোর যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা অ্যারিস্টটলের ডেফিনেশন থেকে নিয়ে এসেছি, তাই না? তার হ্যামারশিয়া এই জায়গাগুলো কিন্তু দেখো পুরো ডেফিনেশন এখানে সম্পূর্ণ ওটাই আলোচনা করা হয়েছে। একই কথা কিন্তু ঘুরে ফিরে আসবে। কি বোঝা গেল সবার? জটিলতা বলতে সেটুকু থাকবেই। হ্যাঁ, আমার কাছে সহজ মনে হবে, তোমাদের কাছে কঠিন মনে হবে। যে সময় আমার কাছে কঠিন মনে হচ্ছিল, তোমরা যে জায়গায় আছো আমিও যখন সেই জায়গায় ছিলাম আমার কাছে কঠিন মনে হচ্ছিল। কিন্তু বিষয়টা পড়তে পড়তে এই জায়গায় উঠে আসতে হবে, মানে একই জিনিস বারবার পড়তে হবে এবং কোন জায়গায় তুমি বুঝছো না এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই দুটাতে তো সমস্যা ছিল নাকি? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের আবার একটু থার্ড ইয়ারের ক্লাস আছে, এরপরে নতুন ব্যাচ শুরু হবে আজ থেকে। তো যদি কারো আরো কোনো সমস্যা থাকে তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আলোচনা করব। 4 নম্বরটা, হ্যাঁ 4 নম্বরটা তো তোমার 2023 সালে আসছে, ওটার পরে সময় নষ্ট করার দরকার নেই। তো ওটা তো আমি দিয়ে রাখছি কেন? ওটা তো আমি না দেয়া মনে ভালো ছিল তোমাদের, নাকি? জি স্যার, তাহলে না দেয়াই ভালো ছিল। হ্যাঁ, আমি ওটা দিয়ে দিয়েছি, না স্যার থাক, তো লিখেই দিয়েছি ওই জায়গায়। দেখেন নিন, এখানে তো আমি লিখেই দিয়েছি যে নিচে তো বলেই দিয়েছি যে এগুলো পড়ার দরকার নেই, নাকি নাকি এগুলো পড়া? জি স্যার, তাহলে প্রশ্নটা দেখে ভালো লাগে। লিখেই দিয়েছি যে ফর ফাইনাল 2024 লিভ দ্য কোশ্চেন সেট ইন এটো 2023 সালে যেগুলো ছিল বাদ দিয়ে দাও। তাহলে তো আমার এগুলো দেওয়াই উচিত ছিল না মনে হচ্ছে। তোমরা তো এগুলো বোঝো না কথাগুলো, নাকি? না স্যার দিয়েন, মানে ও হয়তো নতুন। না স্যার দিয়েন, আপনি এটা দিলে খুব ভালো হয়। মানে এখানে কিছু থট গুলো থাকে তো সেগুলো পড়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো যাক, যদি কারো সমস্যা থাকে কোনোটা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আগামী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তাহলে স্যার এই 3 দিন ছুটি। হ্যাঁ, তো আগামী কয় তারিখ পর্যন্ত? 17 তারিখে আবার ক্লাস হবে, ঠিক আছে তোমাদের? ওকে, আবার সোমবারে ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, সোমবার, নেক্সট সোমবার। আর এর ভিতরে যদি আমি ক্লাস নিতে পারি, যদি সমস্যা মিটা যায় বা যদি সুযোগ থাকে আমি তোমাদের জানিয়ে দেব। আচ্ছা স্যার, তো ঠিক আছে, সবাইকে ভালো থাকেন। ওকে স্যার। আসসালামু আলাইকুম।